হয়তো একটু আলাদা রকম। হুমায়রা মুর্তজা। পর্ব ৩ শেষ। কাক ডাকা ভোর বাঙালিদের জন্য নিত্যনৈমিত্তিক ঘটনা। খুব সকালে শহরে কাকের আর্তচিৎকার শুনে সকলে অভ্যস্ত। অবশ্য শহরের বাইরের চিত্র ভিন্ন। শহরে পাখির আনাগোনা কম হলেও অন্যান্য অঞ্চলের মানুষ এখনও পাখির কলকাকলিতে মুখরিত সকাল উপভোগ করে থাকেন। ইস্তাম্বুল শহরে চিরাচরিত কাক ডাকা ভোর নেই, তবে বসফরাস প্রণালী জুড়ে শত শত গাংচিলের কিচির মিচির অব্যাহত। গোটা শহর ততক্ষণে জেগে উঠলেও শরীরে ভিন্ন টাইম জোনে থাকা অন্বেষা প্রাণ ঘুমিয়ে কাদা। গতরাতে ওরা বসফরাসের পার থেকে যখন ফিরেছে তখন ঐতিহাসিক ব্লুমোস্ক হতে ভেসে আসছে সুললিত কণ্ঠের ফজর আজানের ধ্বনি। আদনানের বিলাসবহুল বাড়িটা বাইরে থেকে যতটা চাকচিক্যময়, অন্দরমহল তার চাইতেও বেশি সুসজ্জিত। নানা ধরনের ঐতিহাসিক শোপিস, তুর্কির নামিদামি কারিগরদের বানানো ফুলদানি দিয়ে সাজানো। আদনানের বিশাল বেডরুম জুড়ে রাখা আরামদায়ক বিছানা, বড় আলমিরা, দুটো সোফা সেট, তার সামনে একটা সেন্টার টেবিল। কামরাটার সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে বাম পাশের দেয়াল। প্রথম দেখায় প্রাণ কতটা সময় বিমূর্ত হয়েছিল ও নিজেও জানে না। পুরো দেয়াল জুড়ে ওর এবং আদনানের স্কুলের বসন্ত বরণের ছবিটা। এতদিন অন্য কামরায় ছিল প্রাণ, তাই তো নজরে আসেনি ছবিটা। তবে গতরাতে ওকে নিজের কামরায় এনেছে আদনান। প্রাণও আর দ্বিমত করেনি। অবশ্য করার কারণ ছিল না। কমফোর্টারের আড়ালে গোটা শরীরটা ঢাকা প্রাণের। ঘন ঘন ভারী শ্বাস প্রশ্বাসে গাঢ় ঘুমের অতলে ডুবে থাকার ইঙ্গিত দিচ্ছে। প্রাণকে ঘুমন্ত অবস্থায় রেখেই আদনান বেরিয়েছিল। বেশ কিছু কাজ বাকি ছিল ওর। কাজ গুছিয়ে ফিরেও এলো জলদি। ভারী ডেনিম জ্যাকেট খুলে ছুঁড়ে ফেলল সোফায়, ছাই রঙা টি শার্ট, কালো ডেনিম প্যান্ট পরনে। ঘাড় ছেড়ে নেমে আসা চুলগুলোকে ছোট্ট ঝুঁটি বাঁধা পিছনে। সব সময়ের সঙ্গী রিভলভারটাও রাখল বেড সাইড টেবিলের ড্রয়ারে। গভীর দৃষ্টিতে পরখ করতে থাকে নিজের প্রাণ পাখিকে। ঘরে ফিরে প্রাণকে ওর অপেক্ষায় দেখার ইচ্ছে আদনানের বহু পুরানো। অবশ্য এখন ফিরে অপেক্ষারত না থাকলেও এলোমেলো বেশে ওরই বিছানায় ঘুমিয়ে থাকা মেয়েটা যদি জানত প্রতি মুহূর্ত তাকে নিজের কাছাকাছি দেখে ওর বুকের পাঁজর সুখ পাখির আনাগোনায় মুখরিত হয়। ভালোবাসার জোয়ারে প্লাবিত হয় ওর তনুমন। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সেই। তার নামের সঙ্গে নিজের নাম জুড়ে নেয়ার পর আদনান মুনতাসিরের একমাত্র এবং শুধুমাত্র দায়িত্ব তার নিরাপত্তা। পৃথিবীর খারাপ কিছু প্রাণের কাছাকাছি যাবার আগে তাকে নিঃশেষ করে দিবে আদনান। বিছানার অন্য প্রান্তে দাঁড়িয়ে এক ধ্যানে ঘুমিয়ে থাকা নিজের অর্ধাঙ্গিনীর বাচ্চাদের মতো আদুরে আননে মুগ্ধতা নিয়ে চেয়েছিল আদনান। ঠোঁটের হাসিটা কেমন রহস্যময় লাগছে। যেন গভীর ছকে বাঘিনী বধ করার কৌশল সে রপ্ত করে ফেলেছে। উষ্ণ অশান্ত ওষ্ঠাস্পর্শ দিয়ে প্রাণকে ঘুম থেকে উঠাতে হবে। নয়তো আদনানের সমস্ত প্ল্যানে জল ঢেলে দিবে সে। প্রাণকে জাগিয়ে তোলার আগেই আদনান থামল মোবাইলের ভাইব্রেশনে। আইফোনের সর্বশেষ মডেলের মোবাইল স্ক্রিনে আফিসের নাম্বারটি জলজল করতে দেখে বাঁকা হাসল। প্রাণকে এক নজর দেখে নিয়ে শব্দে বেরিয়েও গেল কামরা থেকে। নিরাপদ দূরত্বে এসে মোবাইল রিসিভ করে কানে চেপে চাপাস্বরে গর্জে উঠে আদনান। আসিফ, কাজ শেষ? আদনানের কণ্ঠের উত্তাপ পৃথিবীর অন্য গোলার্ধে ভারত মহাসাগরের অপর প্রান্তে থাকা আসিফ উপলব্ধি করতে পারে সহজেই। চিফ, আমতা আমতা করতে থাকে আসিফ। ডিড ইউ কিল দ্যাট বাস্টার্ড? শত চেষ্টা করেও গলাটা চড়ানো থেকে নিজের সামলাতে পারল না আদনান। দাঁতে দাঁত পিষে নিজের ক্রোধ সংবরণ করতে চায়ও। তবে বৃথায় সে প্রচেষ্টা। চিফ অরণ্য জুহাইরকে মারার প্ল্যান ফেইল করেছে। মাঝরাতে উনি একা ছিলেন তখন এটা করা হয়েছিল, কিন্তু উনি হরবরিয়ে বলেই থামল আসিফ। জাস্ট কি দ্যাট বাস্টার্ড আসিফ? বাই হুক অউর বাই ক্রুক নো এক্সকিউজেস। শুটা যেই চোখ তুলে প্রাণের দিকে তাকিয়েছে না, সেই চোখটা উপড়ে ফেলো। ইয়েস চিফ। সাব্বির কেমন আছে এখন? শুটা খুঁজে খুঁজে আমার কলিজায় হাত দিয়েছে। ও বোধ হয় জানে না আদনান মুনতাসির নিজের কলিজার দেখভালে ত্রুটি রাখে না। দাম্ভিকতা নিয়ে বলে আদনান। সাব্বির স্যার ইজ আউট অফ ডেঞ্জার। কিন্তু ডক্টরের ভাষ্যমতে উনার সেন্স ফিরতে সময় লাগবে চিফ। স্যারকে অত্যাধিক টর্চারের কারণে ব্রেইনের অক্সিজেন সরবরাহ কমে ড্যামেজ হয়েছে। সিকিউরিটিদের এলার্ট করে রখো। কেউ যেন সাব্বিরের কেবিনের আশেপাশে না যায়। অপরিচিত ডক্টর নার্স কাউকে এলাও করবে না। আর কক্সবাজারের এসপির মেয়ের খোঁজ পেয়েছ? ও মেয়ের এত সাহস হলো কিভাবে? স্যারকে অরণ্য জুহাইয়ের প্ল্যান করে আটকে রেখেছিল চিফ। সম্ভবত ম্যাডামের ক্ষতিও করতে চেয়েছিল। আপনি চলে আসায় পারেনি। আর এসপির মেয়েকেও গায়েব করে ফেলেছে চিফ। মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। কাচুমাচু করে উত্তর করে আসিফ। ব্লাডি বাস্টার্ড, সাব্বিরকে সুস্থ হতে দাও। ওই মেয়ের ব্যবস্থা ও নিজেই করবে। ইয়েস চিফ।
আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। জাস্ট কিল হিম আসিফ। পরবর্তী মেসেজে অরণ্যের ডেডাবডির পিকচার চাই আমি। আদারওয়াইজ ডোন্ট কল মি এগেইন। মুঠোফোনে আসিফের সঙ্গে কথা বলে পিছু ফিরতেই চমকে গেল আদনান। প্রাণ দাঁড়িয়ে আছে দেয়ালে হেলান দিয়ে। চোখ দুটো বন্ধ, এলোমেলো চুল, অতিরিক্ত ঘুমানোর কারণে চোখ মুখ ফুলে আছে, সকালের তৈলাক্ত চেহারায় অন্যরকম আভা ছড়াচ্ছে। নিজের প্রাণপাখির হৃদযন্ত্র ঘায়েল করা মোহনীয় রূপ তো অজানাই ছিল আদনানের নিকট। তবে মুগ্ধতার রেশে বেশি সময় স্তম্ভিত হবার অবকাশ পেল না আদনান। আতঙ্কিত ভাব ফুটে উঠে ওর মুখবিবরেও। প্রাণ, তুমি কখন এলে? তোতলানো কণ্ঠে জিজ্ঞেস করে আদনান। তবে প্রাণের সারা শব্দ নেই। কিছুটা এগিয়ে প্রাণের মুখের সামনে হাত নাড়ালো আদনান। কপাল কুঁচকে গেল আপনা আপনিই। ভারী নিঃশ্বাস পড়ছে প্রাণের। তার মানে কি দেয়ালে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছে ও? হেসেই ফেলল আদনান। প্রাণ, একটু জোরেই ডাকল ও। তারপরও প্রাণের ঘুমের কোনো ব্যাঘাত হয়নি বুঝেই পাজাকোলে তুলে নিল ও। পাখির মতো হালকা শরীরটা মিশে রইল ওর বুকে। কিছু একটা ভেবে লাজুক হাসে আদনান। আচমকাই নিজেকে ভাসমান আবিষ্কার করে প্রাণ। আবার উড়েছেও নাকি ও? আদনানের প্রাণপাখি কি তবে সত্যিই পাখি হয়ে গেল নাকি? দুহাতে চোখ ডলে নিজের অবস্থান নিয়ে সচেতন হলো প্রাণ। তখনই দেখা পেল প্রেমিক পুরুষের সুদর্শন চেহারাটা। বুকের সঙ্গে মিশিয়ে নিয়েছে ওকে। শক্ত সামর্থ্য লম্বা চওড়া আদনান অনায়াসে প্রাণকে পাজাকোলে নিয়েছে। নারী সুলভ লাজে রাঙা হয় পেলব গাল দুটো প্রাণের। মোচড়ামুচড়ি করে ছাড়াতে চায় নিজেকে। ছাড়ো ঘুম ঘুম স্বরে প্রাণের লাজুক বিরোধিতায় দৃঢ় হয় আদনানের বাহুর বাঁধন। নেভার। কপালে উষ্ণ স্পর্শ দিয়ে বোঝাতে চায় তার কথার সত্যতা। পুনরায় নিজের কামরায় এনে প্রাণকে কোল থেকে না নামিয়েই শুয়ে পড়ল বিছানায়। প্রেয়সীর এলো চুলের মাতাল করা সুবাস নারী দেহের সোঘ্রাণে বেলাগাম হতে চায়। জৈবিক চাহিদারা বারংবার বিয়ের পর একটু কাছাকাছি এলেও সেদিন প্রাণের সম্মতি ছিল না, বিধায় থেমে যেতে হয়েছিল আদনানকে। তবে আজ আবারও অধিকারপ্রাপ্ত নারীর সান্নিধ্যে ধিকি ধিকি জ্বলে উঠে কামনা বাসনার আগুন। ছড়িয়ে পড়ে রন্ধ্রে রন্ধ্রে। গভীর নেশালো মাদকতা মেশানো চাহনিতে আরেকটু ঝাপটে ধরল আদনান। ততক্ষণে প্রাণও নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের ইঙ্গিতে সজাগ হয়েছে। সকালের আরামদায়ক ঘুম লেজ তুলে পালালো লাজুকতার দরুন। অনেকটাই কাছাকাছি এসেছে দুজন, যতটা কাছে এলে শ্বাস প্রশ্বাসে ধাক্কা লাগে। সদ্য ঘুম ভাঙা এক রূপবতী তরুণীরা তেলতেলে মুখ যেন শিল্পীর রং তুলিতে আঁকা শুষ্ক অধরে নিজের অধিকার জ্ঞাপনে দেরি করে না আদনান বিন্দুমাত্র। প্রাণপাখির অধর সুধায় তবে আজ প্রাতরাশ হোক। অশান্ত অধরে ঘূর্ণিঝড় বয়ে দিলেও সেখানেই থেমে রইল না সে, বরং সমুদ্রের জলোচ্ছ্বাসের ন্যায় প্রাণপাখির সত্তায় বিচরণে মনোযোগী হল আদনান। নিজেকে আমার মাঝে হারাতে তুমি প্রস্তুত প্রাণ? বেহিসেবি ভালোবাসায় সিক্ত হবে? আমার সমস্তটাই তোমাকে চাইছে প্রাণ। একটু কাছে আসি বউ, প্লিজ। ভীষণ আকুলতা নিয়ে চেয়ে আছে আদনান। আদনানের ব্যাকুল সম্মতি প্রার্থনা গভীরভাবে প্রাণকে ছুঁয়ে দেয়ার আকুলতা অনুভব করে লজ্জায় মিয়ে গেল প্রাণ। চোখ দুটো খিচে বন্ধ করে হাঁসফাঁস করতে থাকে। দুহাতে ঢেকে ফেলল নিজের চেহারাটাও। আজও প্রাণের সম্মতিসূচক কোনো ইঙ্গিত না পেয়ে আশাহত হলো আদনান। মেজাজটাও চড়ল। দাঁতে দাঁত পিষে প্রাণের সম্মতির গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করল মনে মনে। গোল্লায় যাক সম্মতি। শেষমেশ দীর্ঘশ্বাস ফেলে উঠে যাওয়ার সময় প্রাণ টেনে ধরল ওর টি-শার্টের কলার। আমি লজ্জা পাচ্ছি বিলেতি ইঁদুর কোথাকার বলেই মুখ লুকালো আদনানের প্রশস্ত বুকে। প্রেয়সীর লাজুক আত্মসমর্পণে নতুন উদ্যম দেখা গেল আদনানের মাঝে। অধরের ঝড় বইয়ে মনোযোগী হল তার নারিকায়ার গোপন রহস্যের উন্মোচনে। আদনানের প্রতিটা স্পর্শে কেঁপে উঠা প্রাণ ভাসতে থাকে বেলাগাম ভালোবাসার জোয়ারে। উদ্যমী আদিম ভালোবাসার জোয়ারে ভাটা পড়ল আদনানের ফোনের কর্কশ শব্দে। কিছু পল নজর আন্দাজ করলেও বিরতিহীনভাবে বেজে চলায় বিরক্তি নিয়েই থামল আদনান। রাগে নিজের স্বামীর রক্তিম বর্ণ ধারণ করা চেহারাটা দেখে উচ্চস্বরে হেসেই ফেলল প্রাণ। প্রাণের অট্টহাসিতে আগুন চোখে চেয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল তুর্কি ভাষায় কিছু কথা। ওকে হো, উই আর কামিং বলে ফোন কেটেই উঠে দাঁড়ালো আদনান। জিজ্ঞাসুক দৃষ্টিতে ওর দিকেই চেয়েছিল প্রাণ। গেট রেডি প্রাণ, আমাদের বেরোতে হবে এক্ষুনি। গম্ভীর মুখে কথাটা বলেই বেরিয়ে গেল আদনান। সকালের নরম আলোয় ভেজা ভালোবাসায় মোরা এক মিষ্টি সকালের সাক্ষী প্রাণের নারী সত্তা। বিগত বছরগুলোতে প্রাণের প্রতিটি সকাল হৃদয় গহীনে হাহাকার দিয়ে শুরু হতো। তবে আজকের চিত্র ভিন্ন। দীর্ঘদিন অন্তরে লালন করা বহুল আকাঙ্ক্ষিত মুহূর্ত অবশেষে ধরা দিয়েছে প্রাণের জীবনে। মেয়েলি লাজে রাঙা মুখশ্রী কতক্ষণ ডুবিয়ে রাখল বালিশে। গোটা শরীর জুড়ে ঝড় বইয়ে দেয়া আদরে দিশেহারা করে ছেড়েছে আদনান ওকে কিছু সময়ের মধ্যেই। তবে বেশিক্ষণ লজ্জা পাবার সময় পেল না প্রাণ।
কদিন আগেই আদনান ওকে একটা ফোন কিনে দিয়েছিল, রেগে থাকার দরুন ছুঁয়েও দেখেনি সেটা। ফোনের সাউন্ড শুনে হাতে নিতেই দেখল স্ক্রিনে ইংরেজি অক্ষরে জ্বলজ্বল করছে আদনান মুনতাসির নামটা, এবং বার্তাটা তার নাম্বার থেকেই এসেছে প্রথমবারের মতো। কিছু না করতেই এত লজ্জা পেলে হবে? এখনো তো বাসরটা বাকি। লজ্জা পাওয়া শেষ হলে গেট রেডি মিসেস প্রাণপাখি মুনতাসির। আমাদের বেরোতে হবে। মেসেজের সঙ্গে একটা চোখ টেপার ইমোজি। মেসেজটা পড়ে আরো লাল হলো প্রাণের গাল দুটো। ফিরতি কোনো উত্তর না দিলেও দুষ্টু বুদ্ধিটা ঠিকই খেলে গেল ওর মাথায়। মোবাইলে সেভ করে রাখা আদনান মুনতাসির নামটা কেটে বিলেতি ইঁদুর লিখে সেভ করে রাখল। মনে মনে ভেঙচি কাটে প্রাণ। নিজের নাম এমনভাবে জাহির করে যেন পুতিনের নাতি হুহো। কবে না জানি শাহরুখ খানের মতো হাত ছাড়িয়ে বলে বসবে, আদনান মুনতাসির নাম তোহ শোনা হোগা। একা একাই কতক্ষণ লাজুক হেসে প্রাণ এগোলো ফ্রেশ হবার জন্য। আজ শাড়ি পরে ইঁদুরটাকে চমকে দেয়া যাক। যেই ভাবা সেই কাজ। কোথায় নিয়ে যাবে তা কিছুই জানালো না। তার চেয়ে একেবারে গোসল করেই বেরোবে প্রাণ। একটা হলুদ শিফন শাড়ি প্রাণ দেখেছে ওর আগের কামরার আলমিরাতে, দৌড়ে গিয়ে নিয়েই এলো জলদি। গুনগুনিয়ে আওড়াতে থাকে ওর প্রিয় গানটা। গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদামাটা চোখের ইশারা বোঝে না। মনটা যে ব্যাকুল খুঁজে পাই না একুল ওকুল। বন্ধু সব জানিয়াও কিছুই বোঝে না। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। শাড়ি পরার কথা ভেবে নিয়েও একটু সংকোচ হচ্ছিল প্রাণের। ব্লাউজের অবস্থা যাচ্ছে তাই। এত বড় গলার ব্লাউজ দেখে শুকনো ঢোক গিলে প্রাণ। নিশ্চয় আদনানের কাজ এটা ইঁদুরটার গিটে গিটে অশ্লীল চিন্তাভাবনা, তবে এখানে যে পরিমাণ ঠান্ডা, বাইরে বেরোলে নিশ্চয় টেন্সকোট পরতেই হবে। তাই অত বিচার বিশ্লেষণ করে সময় নষ্ট না করে গোসল করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো প্রাণ। শাড়িটা কোনোরকমে গায়ে পেঁচিয়ে রেখেছে, ওয়াশরুমে শাড়ি পরা ঝামেলা। দরজাটা খুলে আগে অবশ্য উকিঝুঁকি দিয়ে দেখে নিয়েছে আদনান আছে কিনা। আদনানের কোনো হদিশ না পেয়ে বাইরে বেরিয়ে এলো প্রাণ। ঠান্ডায় রীতিমতো দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে ওর। ভেজা চুলের টুপটাপ ঝরে পড়া পানিতে ব্লাউজের পিঠের অংশ ভিজে আরও ঠান্ডা লাগছে। ভেজা চুলগুলোকে কোনোরকমে হাতখোপা করে শাড়ির আঁচল কোমরে গুজল প্রাণ। রুমের মধ্যে চলতে থাকা হিটারের টেম্পারেচার বাড়াতে হবে, নইলে ঠান্ডায় ফ্রোজেন মুভির এলসা হয়ে যাবে এক্ষুনি। টেম্পারেচার বাড়ানোর রিমোটটা দেয়ালের সঙ্গে বেশ উপরেই ছিল। হাত বাড়িয়েও নিতে না পারে বিরক্তি হয় প্রাণ। সেন্টার টেবিলের সামনে রাখা একটা টুল এনে উঁচু হয়ে নিতে চায় রিমোটটা। সুন্দর শয়তান ইঁদুর রিমোটটা পারলে যেন আসমানে রেখে আসে। ঠান্ডায় কাঁপতে থাকা প্রাণ বিড়বিড় করে বলতে থাকে। দুপায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে আরেকটু লম্বা হওয়ার প্রচেষ্টায় বিভোর প্রাণ হয়তো খেয়াল করেনি কামরায় কারো পদচারণা। অবশ্য সে এসেছেই নি শব্দে। নারিকায়ার নিষিদ্ধ বাঁকে আটকে রইল বেহা নজর তার। এলোমেলো শাড়ির আঁচল উড়িয়ে উন্মুক্ত করে রাখা উদ্রে যেন সহস্রাধিক বছরের রহস্য লেপ্টে রাখা। আধভেজা শাড়ির সঙ্গে পরিহিত অন্যান্য বস্ত্র গলে বেরিয়ে আসা নারীর অপার সৌন্দর্যে মোহিত আদনান এগিয়েছে মন্ত্রমুগ্ধের ন্যায়। প্রবল তৃষ্ণা তুমুল ঘোরে আচ্ছন্ন আদনান নিজের আদিম উন্মাদনায় ভুলেছে কেন এসেছিল প্রাণের খোঁজে। দৃষ্টির সামনে প্রেয়সীর নগ্ন কোমরের বাগতা থেকে চুয়ে পড়া বিন্দু বিন্দু জল কিংবা ঠান্ডায় কাঁপতে থাকায় নির্মেদ উদ্রের ক্রমাগত উঠানামায় চেতনা খোয়ালো। পিছন থেকে ঝাপটে ধরে সুগভীর নাভিমূলে নিজের অধরের আগ্রাসনেই থামল না সে, বেহা হাতের উন্মুক্ত বিচরণে মিটিয়ে দিতে চায় নিজের একান্ত নারীর ঠান্ডার কাঁপাকাঁপি। এক নিবিষ্ট মনে রিমোটটাকে নিজের হাতের মুঠোয় আনার দিকে নজর রাখা প্রাণ আচমকাই নিজের খুব সন্নিকটে বেহা পুরুষালী হাতের বিচরণে হচকায়। টাল সামলে না পেরে উল্টে পড়ার জোগাড় হলো ওর। স্পর্শকাতর অঙ্গে খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণে মৃদু আর্তনাদ করে উঠেও। অবশ্য বেশি সময় নিজেকে সামলাতে পারল না। উল্টে পড়েই গেল। অসম্ভব ক্ষিপ্রতায় প্রাণের শরীরটাকে আবারও দাঁড় করিয়ে দিল আদনান। তখনও প্রাণপাখির পেলব উদ্রে অধরের আগ্রাসন জারি ওর। আরও চেপে ধরে নেশালো স্বরে বলল, মে আই প্রাণপাখি। আদনানের গার নেশালো স্বরে ঠান্ডার কাঁপুনি বদলে এলো অন্য কাঁপুনিতে। কি আশ্চর্য, এত সময় প্রাণের মনে হচ্ছিল ঠান্ডার প্রকোপে জমে যাবে, আর এখন কি কাণ্ড, লজ্জায় গাল দুটো গরম হয়েছে, সেই সাথে কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কিন্তু সে কিসের অনুমতি চাচ্ছে আবার? অস্ফুট স্বরে বিড়বিড়িয়ে বলল প্রাণ, হু মে আই হেল্প ইউ। কিসের হেল্প? তোতলানো স্বর প্রাণের। টু মেক ইউ হট। প্রাণের চোখে চোখ রেখে কথাটা বলল আদনান। চোখে মুখে এক রাস মুগ্ধতা ছেয়ে আছে ওর। জি না ইঁদুর মশাই, আপাতত রুম টেম্পারেচার বাড়িয়ে আমায় উদ্ধার করুন। সো হট। এমনিতেই টেম্পারেচার বেড়ে গিয়েছে, ইচ্ছে তো করে আরও হট কিছুর। প্রাণের উন্মুক্ত বুক নগ্ন কোমরে নজর রেখেই ফিচেল গলায় কথাটা বলে প্রাণকে আরও একটু উঁচিয়ে ধরল আদনান। এবারে অনায়াসে রিমোটটা হাতে পেয়েও গেল। অসভ্য।
শাড়ির আঁচল ঠিকঠাক করতে তৎপর হলো প্রাণ। ওকে নিচে নামাতেই আদনানের মুখোমুখি না দাঁড়িয়ে জায়গাটা থেকে ছুটে পালালো। কামরায় রাখা বিশাল বড় আয়নায় নিজেকে ঠিকঠাক করে নিতে চায় ও। তবে তার আগেই লম্বা আঁচলের একাংশ বাধা পড়ল আদনানের ডানহাতের মুঠোয়। প্রাণের ইতস্ততা লজ্জায় লাল হওয়া গাল এবং আঁচল ঠিক করার আপ্রাণ প্রচেষ্টায় আরও উন্মাদ হলো আদনান। পাতলা শিফল শাড়ির আঁচলটা আরও দৃঢ়ভাবে পেঁচিয়ে নিল নিজের হাতে। হতবিহ্বল হয়ে যায় প্রাণ। তুমি, আমিই তো। অসভ্যতা কেন করছো? আমায় পাগল করছো কেন? সুখের সাগরে তোমায় নিয়ে ভাসব তো প্রাণ পাখি। তাই তো এত আয়োজন। কিন্তু তুমি, আমি কি? পেঁচিয়ে রাখা শাড়ির আঁচলে হেঁচকা টান দিয়ে প্রাণকে নিজের আরও অনেক কাছে নিয়ে এলো আদনান। মুখ ডোবালো সিক্ত চুলের ভাঁজে। বারবার আমায় কন্ট্রোললেস করছো কেন? একটু সামলে থাকো না প্রাণ, আমার টালমাটাল সত্তা তোমাকে চাইছে বারবার। শরীরের প্রতিটা লোমকূপে আমার স্পর্শের ছাপ আঁকতে চাই প্রাণ। আর কিছুটা সময় সামলে থাকো প্রাণ। সবটা পুষিয়ে দেয়া হবে তোমায়। প্রেমময় বর্ষণে উষ্ণ আবেগঘন মুহূর্তে ভাটা পড়ল আদনানের ফোনের রিংটোনে। ওপাশ থেকে ভেসে এলো ইংরেজিতে কেউ একজন বলছে, চিফ ডেনিজ উই আর রেডি টু ফ্লাই। দীর্ঘশ্বাস ফেলে দাঁতে দাঁত পিষল আদনান। এরপরই হিসহিসিয়ে বলে উঠে, আই উইল কিল ইউ ক্যাপ্টেন। জানালের ভারী পর্দার ফাঁক গলে ঠিকরে আসা মিষ্টি আলো চোখে আছড়ে পড়তে ঘুমের ব্যাঘাত ঘটালো অপরূপার। ঠিক তক্ষুনি শুনল দরজায় কড়া নাড়ার আওয়াজ। ওপাশ থেকে ভেসে এলো ফারহানা বেগমের মমতাময়ী কণ্ঠস্বর। অপরূপা, উঠবি না? তোর হসপিটালে যেতে হবে না? আসছি ফুফু, বলে উঠে বসল অপরূপা। রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ার দরুন মাথা ব্যথা করছে ওর। ওয়াইন রঙা চুলগুলোকে ক্লাচারে আটকে চোখে মুখে পানি দিয়ে বের হলো ও। পরনে কালো টি শার্ট এবং সাদা কালো চেক স্কার্ট। আজও ছুটি নিয়েছে হসপিটাল থেকে। অর্ধেক রাত না ঘুমিয়ে সারাদিন ধকল নেয়া অনেক কঠিন। একটা দিন একটু জিরিয়ে নিতে চায় অপরূপা। ফুফুকে এখনো জানায়নি অবশ্য। নাস্তার টেবিলে এসে অপরূপা দেখল টেবিলের অন্য প্রান্তে বিরস মুখে বসে থাকা অরণ্যকে। তীব্র অনীহা নিয়ে রুটিতে আলু ভাজি আর ডিম পোচ মেখে খাচ্ছে। ছোট ছোট করে রুটি ছিঁড়ে মুরগির বাচ্চার মতো ঠোকাচ্ছে। অরণ্যর লটকানো চেহারা দেখে ফিক করে হেসে ফেলল অপরূপা। এখন কেমন আছেন ভাই? সকাল সকাল অপরূপার কণ্ঠের রসিকতার আঁচটের পেল অরণ্য। এই পাগল ডাক্তার ঘুরে ফিরে বারবার ওর সামনেই আসছে কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, পেট পিঠ লেগে আছে তার। গতরাতেই না প্রেগন্যান্ট দেখল বিরক্তিকর সুরে বলে। আপনার চোখ নেই? বলেন কি? আপনার চোখ নেই নাকি ভাই? আশ্চর্য হয়ে বলে অপরূপা। আমার চোখ নেই আপনাকে কে বলল? আপনার চোখ যদি থাকেই তাহলে দেখতে পাচ্ছেন না কেন আমার চোখ আছে কি নেই? লম্বা একটা হাই তুলে কথাটা বলে চেয়ার টেনে বসল ও। প্লেটে রুটি নিয়ে আলু ভাজি তুলে নেয়ার ফাঁকে আবার জিজ্ঞেস করল অরণ্যকে, সব ঠিকঠাক ভাই? আবারও বিরক্তিকর শ্বাস ফেলে চোখ সরু করে তাকালো অপরূপার দিকে। কি বলতে চাইছেন ডক্টর? সকাল সকাল আপনার রসিকতা দেখার মুড নেই আমার। সত্যি বলতে কি ভাই, আপনাকে দেখে লাগছে আপনার প্রাকৃতিক ডাক এসেছে, কিন্তু আপনি চেপে বসে আছেন। দেখুন, প্রকৃতির ডাক অবহেলা করতে নেই। কত ধরনের অসুখের জন্ম নেয় জানেন? পাগল ডক্টর, নিজের ট্রিটমেন্ট করান। হুড়মুড়িয়ে উঠে চলে যেতে নেয় অরণ্য। এমন ন্যাকামি করে ভাইয়া ডাকছে শুনলেই রাগ উঠে যাচ্ছে অরণ্যর। তবে টেবিল ছেড়ে যেতে পারে না অরণ্য। তক্ষুনি এলেন ফারহানা বেগম। এই ছেলে, কোথায় যাচ্ছিস? খাবার শেষ করে যা বলছি। কড়া স্বরে অরণ্যকে ধমকে উঠেন ফারহানা। ঠিক যেভাবে ছোট বাচ্চাদের খাবারের জন্য মায়েরা বকাবকি করে, অরণ্যকেও সেরকমই লাগছে। ফুফু, তোমার বাচ্চাটা খেতে চাইছে না? জিঙ্ক সিরাপ 2 বেলা খাওয়ালে খাবারে রুচি ফিরবে। পেটে পরজীবী বাসা বেঁধেছে কি না খেয়াল করে দেখো। রুটি চিবাতে চিবাতে গম্ভীর স্বরে বলে অপরূপা। ফারহানা বেগমও চুপ করে শুনলেন ভাইঝির কথা। দুজনেই কিছু সময় চেয়ে থাকলো অরণ্যর দিকে। এরপর উচ্চস্বরে হেসে ফেলল দুজনই। ওদের মাঝখানে চিড়েচ্যাপ্টা অরণ্য অগ্নিদৃষ্টিতে দেখতে থাকে অপরূপাকে। আনাতোলিয়া শহরের অন্তর্ভুক্ত জায়গাটা নাম কাপাদোকিয়া। সেখানেই আজ দীর্ঘ বিচ্ছেদের পর একান্ত আপন করে পাওয়া 2 প্রেমিক যুগলের গন্তব্য। তবে প্রাণের নিকটতা এখনো অজানাই। তাই তো খুব সকালে সদ্য বিবাহিত অর্ধাঙ্গিনীর সিক্ত বর্ষণ ভূষণে মোহিত আদনানকে না চাইতেও নিজের ভিতরে ফেনিয়ে উঠা ভালোবাসার জোয়ারে লাগাম টানতেই হলো। ওপাশ থেকে তারা দিচ্ছে বারবার। শত্রুর তো জীবনে অভাব নেই ওর। কখন কে কোথায় ওত পেতে থাকে যে বিষয় নিয়েও হরহামেশাই চিন্তিত আদনান। এতদিন তো আর প্রাণ ছিল না ওর সঙ্গে। রাস্তায় কুকুর বিড়ালের মতো ওকে কেউ মেরে ফেলে রাখলেও আফসোস হতো না ওর। জীবনটা তো ধ্বংসের দ্বারপ্রান্তে ছেড়েছে কবেই, তবে এখন পরিস্থিতি ভিন্ন।
প্রাণকে এই দেশে এনে এক প্রকার আটকে রেখেছে ও। চাইলেও ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারবে না গোটা শহরটা। তার চাইতে করা নিরাপত্তা জোরদার করে অন্য কোথাও থেকে বেরিয়ে এলে বিষয়টা মন্দ হয় না ভেবেই সমস্ত আয়োজন করে ফেলেছে ও। নিজের বুদ্ধিমত্তায় প্রসন্ন হয়। চৌকস মস্তিষ্কের দরুন বহু বিপদ হতে বেঁচে ফিরেছে ও, যেখানে মৃত্যু ছিল অনিবার্য। শত্রুদের পাতা প্রতিটা মরণ ফাঁদের জাল ছিন্নভিন্ন করে বাজিমাত করেছে অসংখ্যবার। সতর্কতার তাগিদটা ওর নিজে থেকে এসেছে। পাক্কা শিকারী তো আদনান একজন। শুধুমাত্র নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের ইঙ্গিতে সম্পূর্ণ অজানা অদেখা শত্রুর মোকাবিলা করেছে। নিজের উপর অসম্ভব আস্থা ওর। সকালে প্রাণকে ঘুমে রেখেই সবকিছুর ব্যবস্থা করতে বেরিয়েছিল। তারপর অফিসের অন্যান্য কাজ গুছিয়ে নিয়েছে। ঘরে ফিরে প্রাণের মাঝে ডুবে যাওয়ার আগে বারবার বাধা আসতেই বিরক্তিকর শ্বাস ফেলে আদনান। দুনিয়ার সবাই ওর রোমান্সের শত্রু। রোমান্সের দফারফা হবার আগেই প্রাণকে নিয়ে নিরিবিলিতে যেতে হবে ওর। আবারও জোরালো প্রাণের গ্রীবাদেশের নেশালো ভাজে। প্রাণের অবস্থাও করুন। মেয়েলি লাজে দিশেহারা ও। কোনোরকমে আঁকড়ে ধরে পেটের কাছটাই আদনানের টি শার্ট। ক্রমাগত ভারী হতে থাকা শ্বাস প্রশ্বাসে শ্যাম্পুর করা ঘ্রাণ এবং আদনানের বেহিসেবি আদুরে ছোঁয়ায় ছটফটিয়ে উঠে প্রাণ। কাঁপতে থাকে গলার স্বরও। ছোট্ট করে ছাড়ো বলে বিরোধিতা করে। মিনমিনে অথচ ভীষণ আবেদনময়ী ঠেকল সেই কণ্ঠস্বর আদনানের কাছে। আরও উদ্দাত হল সে। দুহাতে ঠেলে আদনানকে সরানোর চেষ্টা করে প্রাণ। আদনান, ছাড়ো। নট ইন দিস লাইফ। লাজুক হাসে প্রাণ। পুনরায় ঘুরে দাঁড়ায় আদনানের মুখোমুখি। 6 ফুটের বেশি লম্বা আদনানের নাগাল পেতে প্রাণের দুপায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়াতে হয়। আদনান বুঝল নিজের প্রাণপাখির মনোবাসনা। কোমরটা শক্তপোক্ত হাতে আঁকড়ে ধরে শূন্যে উঠায় প্রাণকে নিজের মুখোমুখি। আদনানের স্বরের দৃঢ়তায় বোঝায় ওর একাগ্রতা। আর কখনো তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি বেঁচে থাকতে পারবো না আদনান। আমি জানি না তোমার কেন এত রাখো ঢাক, এত সংশয় আমাকে নিয়ে। কিন্তু তুমি জেনে রাখো, জীবনে যতই ঝড় ঝঞ্ঝা আসুক আমরা দুজন একসঙ্গে মোকাবিলা করব। আমাকে দূরে সরিয়ে দিও না আর। তোমাকে একবার ছেড়ে এসে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে প্রাণপাখি। আর তোমায় ছাড়ছি না। আলতো করে কপালে ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে বোঝায় আদনান তার কথার সত্যতা। তবে স্পর্শটা কপাল অবধি সীমাবদ্ধ রইল না আদনানের। আরও একবার প্রাণের ওষ্ঠে নিজের কর্তৃত্ব ফলাতে চাইলে জোরেসোরে একটা ধাক্কা দিল প্রাণ। কি হলো ওর কে জানে। এসব চলবে না। দৃঢ়স্বর প্রাণের। কোন সব? হতবাক হয়ে যায় আদনান। এই এতক্ষণ যা করছিলে, সিরিয়াসলি? তোমার মাথা ঠিক আছে প্রাণ? তুমি আদনান মুনতাসির ডেনিজের সম্পদ। আর সম্পদের দেখভাল করাটা আমার স্বামীগত অধিকার। তুমি আমার অধিকার হরণ করতে পারো না। তাছাড়া অধিকার এখনো পুরোটা নেয়া বাকি। খুব শীঘ্রই আদনান তার অধিকার করাই গণ্ডায় বুঝে নিবে প্রাণপাখি, সো প্রিপেয়ার ইউরসেলফ। আই অ্যাম মাচ মোর স্ট্রঙ্গার দ্যান ইউ ক্যান ইভেন ইমাজিন। শেষের কথাগুলো আদনান বলল ফিসফিসিয়ে। স্বামী অধিকার চাই? এত সহজ? 6টা বছর প্রতি মুহূর্ত যতটা ছটফটিয়ে মরেছি আমি, প্রতিটা পলের হিসেব নেয়া হবে তোমার থেকে। ঈশ্বর স্বামী অধিকার নিবে কচু পাবে কচু। বুঝলে ইঁদুর কোথাকার। কথাটা বলে লাজুক হাসে প্রাণ। প্রাণের কথায় বাঁকা হাসল আদনান। এক নজর তাকালো প্রাণের ওকে জড়িয়ে রাখা হাত দুটোর দিকে। আই ওয়ান্ট ইউ প্রাণ পাখি। পুরোটা দীর্ঘ 28 বছরের উপসী শরীরটা তোমায় নিজের করেই ছাড়বে। দেখে নিও। কখনোই না। বললামই তো, দেখে নিও। আর কোনো কথা নয় মিসেস প্রাণ পাখি। গেট রেডি ফর দ্য সারপ্রাইজ। আদনানকে উদ্দেশ্য করে একটা ভেংচি কেটে প্রাণ গেল তৈরি হতে। যাবার আগে কনুই দিতে আদনানের পেটে গুঁতো দিতেও ভুলল না অবশ্যই। স্বামী হই আমি তোমার। গুনে গুনে 6 বছরের বড়। একটুখানিও রেসপেক্ট করো না কেন? এজন্যই আমি তোমাকে শাস্তি দিব প্রাণ। পেট চেপে কোকাতে থাকে আদনান। হলুদ শিফন শাড়ির আঁচল সামলে শুধু একটা ট্রেঞ্চ কোট পরে নিল প্রাণ। হেয়ার ড্রায়ারের সহায়তায় সদ্য শুকনো চুলগুলোকে ছেড়েই রাখল পিঠের উপর। মোটা কাজলের আস্তরণে রাঙালো আখি যুগল। এক জোড়া ঝুমকা পরে নিয়ে হালকা পাতলা মেকআপের ছোঁয়ায় সাজালো নিজেকে। আদনানের খোঁজ করতেই সেও এলো নিজের কামরায়। বড় আয়নাটার সামনে খোলা চুলের হলুদ পরিটাকে দেখে একটা হার্টবিট বুঝি মিস করে গেল আদনান। ওকে দেখেই ঠোঁট টিপে হাসে প্রাণ। এত মাদকতা মেশানো কেন হাসিটাই? এত হাসিকে অমলিন রাখতে আদনান নিজের জান দিতেও পিছপা হবে না, আর কারো জান কেড়ে নিতেও দ্বিধা করবে না। কালো টি-শার্টের সঙ্গে মিলিয়ে বাদামি ডেনিম জ্যাকেট, গলায় কালো মাফলার প্যাঁচানো, ঘাড় ছেড়ে নেমে আসা চুলগুলোকে পরিপাটি করে বাঁধা আদনানের সুদর্শন ছেলেটা যাই পরে তাকে সদা সুদর্শন দেখা যায়। ড্রেসিং টেবিলের সামনে থেকে তুলে নিল ডিও ব্যান্ড্রের একটা পারফিউম।
কয়েকটা ছোট ছোট স্প্রে করতেই তার সুঘ্রাণ ছড়িয়ে পড়ল গোটা কামরায়। আদনানের এই পারফিউমটা প্রাণের ভীষণ পরিচিত। স্কুলে থাকতেও এই ঘ্রাণটা পেত প্রাণ। পুরনো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠে। সেই হ্যাংলা পাতলা বোকাসোকা আদনানের প্রতিচ্ছবি ভেসে উঠে প্রাণের মানস্পটে। তবে বেশি সময় পুরনো প্রেমের ঘোরে ডুবে থাকতে পারল না প্রাণ। বেরোনোর আগে বেড সাইড টেবিলের ড্রয়ার থেকে কালো রিভলভারটা বের করে কোমরে গুজতে দেখে হতবিহ্বল হয়ে যায় প্রাণ। এসবের কি দরকার আদনান? প্যান্টের পকেটে বেশ কসরত করে আরও কয়েকটা বুলেট লোডেড ম্যাগজিন নিতে দেখে আরও চমকায় প্রাণ। অকুপেশনাল হ্যাজার্ড প্রাণ পাখি। তাছাড়া তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারি না। গমগমে কণ্ঠে কথাটা বলেই বেরিয়ে গেল আদনান। অবশ্য প্রাণমে জলদি আসতে বলার হুকুমও দিয়ে গেল। বিষণ্ণতা ভর করে প্রাণের মুখশ্রীতে। আদনান দেখেও নজর আন্দাজ করল। ওরও হাত পা বাঁধা। বরং যত তাড়াতাড়ি প্রাণ এসবে অভ্যস্ত হবে ততটাই মঙ্গলজনকর জন্য। অভিজাত উস্কুদার এলাকা ইস্তাম্বুলের এশীয় অংশের বসফরাস প্রণালীর মনোরম পরিবেশ সন্নিবেশিত এলাকা। বাড়ির সামনেই দাঁড়ানো আদনানের কালো রঙের মার্সিডিজ। প্রাণকে নিয়ে বের হয়ে একটু আগেভাগেই হেঁটে গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিয়ে বিনীত ভঙ্গিতে কুর্নিশ করল আদনান। আসুন মিসেস প্রাণ পাখি, আপনার সেবায় আমি আদনান সদা নিবেদিত। আদনানের স্বাভাবিক কথায় একটু আগের বিষণ্ণতা ঢাকতে শুরু করে প্রাণের মুখশ্রী থেকে। হেসে গাড়িতে বসেও। তবে মিনিট দশেকের মধ্যে থেমেও গেল গাড়িটা। প্রাণ প্রথমে একটু অবাকই হয়েছিল। ইঁদুরটা সকাল থেকে ওর পিছনে লেগেছে ওকে নিয়ে ঘুরতে যাবে। ঘুমোতে দেয়নি শান্তি মতো। শেষমেশ কি না এত কাছে কোনো জায়গায় নিয়ে এলো এই তবে ওর বেড়ানোর জায়গা? তার চাইতে সমুদ্রটার কাছাকাছি নিয়ে গেলেও তো পারত। একচোট ঝগড়ার চোটপাট শুরু করার আগেই প্যাসেঞ্জার সিটের দরজা খুলে আদনান ওকে নামতে বলল। গাড়ি থেকে নেমে অপেক্ষারত হেলিকপ্টার দেখে বুঝতে বাকি রইল না কিছু প্রাণের। নেমে এসো, উই আর রেডি টু ফ্লাই টু দ্য স্কাই। ওর বাড়িয়ে রাখা হাতে হাত রেখে নামল প্রাণ। আদনানকে দেখেই কাচুমাচু ভঙ্গিতে এগিয়ে এলো ক্যাপ্টেন। তার পাশে দাঁড়ানো অস্ত্রধারী বডিগার্ড। এদের চেনে প্রাণ। বাড়ির সামনে দাঁড়ানো থাকে সব সময়। এদের মধ্যে একজনকে প্রথমবার কিডন্যাপ হবার পর যখন আদনান গিয়েছিল ওকে বাঁচাতে তখনও ছিল। আদনানকে বিনীতভাবে স্বাগতম জানালো ক্যাপ্টেন। অসময়ে ফোন করে বিরক্ত করার জন্য ক্ষমাপ্রার্থনাও করল সে। অবাক হয়ে চেয়ে থাকে প্রাণ। আদনান এতটা অবস্থা সম্পন্ন আগে বুঝতে পারেনিও। মিট মাই ওয়াইফ অন্বেষা প্রাণ। হ্যালো, ওয়েলকাম ম্যাডাম। চিফ আপনাদের খুব সুন্দর মানিয়েছে। প্রশংসা করে আরও কিছু বলল লোকটা। যার কিছুই বুঝল না প্রাণ। শুধু আদনানকে খোঁচা খোঁচা দাড়িতে আঙুল চালিয়ে সামান্য হাসতে দেখল। জানতে ইচ্ছেও হলো না প্রাণের। বরং মুচকি হেসে রওনা হলো নববিবাহিত দম্পতি তাদের গন্তব্যে। হয়তো একটু আলাদা রকম মুহূর্ত তাদের জন্য অপেক্ষমান। সময়টা গধূলি বেলা গড়িয়েছে বেশ কিছুক্ষণ। আদনান মুনতাসির 1 বছর 28-এর যুবক যার বক্ষেপটে ঝড় তোলা এক তরুণীকে শত বাধা বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের জীবনে ঠাঁই দিয়েছে। তার সঙ্গে একান্ত সময় কাটানোর জন্যই বেছে নিয়েছে কাপাদোকিয়া অঞ্চলের একটা আধুনিক হানিমুন সুইট। ঘুরে ফিরে হোটেল রুমটা দেখছিল প্রাণ। এত সুন্দর করে সাজানো, চারিদিকে নৈবদ্য নিস্তব্ধতা। আশেপাশে কোনো জন মানবও চোখে পড়ছে না। বিশাল বিছানার মাঝামাঝি ফুল দিয়ে লাভ সেই পাকা দেখে আরও কুণ্ঠিত হয় প্রাণ। ইঁদুরটা সব বন্দোবস্ত করে ফেলেছে, নিজেও মানসিকভাবে প্রস্তুতি নেয় প্রাণ। আদনানকে একটা সুযোগ সে দিবে। তাছাড়া আর কতদিনই বা দূরে সরিয়ে রাখবে। বিয়ে যখন হয়েছেই তখন নিজেকে আর বেঁধে রাখবে না ও। আজ আদনান যদি চায় নিজেকে বিলীন করতে প্রস্তুত প্রাণ। অবশ্য চাইবে না আবার ইঁদুরটা সুযোগ পেলেই তো অসভ্যতা শুরু করে। আয়নায় নিজেকে দেখে নিচ্ছিল ও। এখানে তেমন ঠান্ডা নেই। হেলিকপ্টারেও ওরা বেশি সময় ছিল না। কোনো একটা এয়ারপোর্টে নামিয়ে দিয়েছিল। তারপর সেখানে থেকে 1.5-2 ঘন্টার ফ্লাইটে কোথায় এসেছে প্রাণ জানে না। সাইনবোর্ড পড়েও কিছুই বুঝতে পারে না ও। কোনোদিন যদি হারিয়ে যায় তবে প্রাণের ভবলীলাসাঙ্গ হয়ে যাবে। টেনচোকোটটা খুলে রেখে দিল প্রাণ। হলুদ শাড়িটা প্রাণের গায়ে আটোসাটো হতে মিশে গিয়েছে। ঠিক যেন গ্রীষ্মের মেঘাচ্ছন্ন দুপুরে পরিস্ফুটিত সোনালু। পাতলা শিফন শাড়ির আঁচল গলিয়ে উকিঝুঁকি দিতে থাকা নারীর নিষিদ্ধ বাঁক। আঁচলটা আরেকটু উঠিয়ে নিল প্রাণ। ঠোঁট জোড়া রাঙালো গাঢ় মেরুন লিপস্টিকে। আদনান সম্ভবত হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে। প্রাণকে রুমে পৌঁছে দিয়েই আবার বেরিয়েছে। তাছাড়া ওদের ভাষাও বুঝে নাও। সেখানে হ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে কোনো লাভ হতো না। আদনান এলো কিছু সময়ের মধ্যেই। আজ ওর ঝটকা খাওয়ার দিন চলছে। তবে আয়নার দিকে চেয়ে প্রাণের মুচকি হাসি, আঁচল উড়িয়ে রাখা সবটা যে ওকে জ্বালানোর জন্য তা তো বোঝেই আদনান।
পায়ে পায়ে এগিয়ে এসে উঠিয়ে নিল পাজাকোলে। ওর গায়ের বাদামি ডেনিম জ্যাকেটটাও নেই। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাকে হু? গোটা দুনিয়া আমার রোমান্সের শত্রু হয়ে দাঁড়িয়েছে প্রাণ। তোমাকে নিয়ে উড়াল দিচ্ছি যেন কেউ বিরক্ত করতে না পারে। বাসরটা চলো মেঘের আড়ালে সেরে আসি। মেঘমেদুর ক্লান্তিহীন দিনের সূচনাটা জম্পেশ ছিল অপরূপার। নাস্তার টেবিলে অরণ্য জুহাইরকে নাস্তানাবুদ করতে পেরে আরও সুখকর হলো দিনটা। পেটে পরজীবী বাসা বেঁধেছে শোনার পর যেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল অরণ্য, ভাবতেই পেট ফেটে হাসি আসছে অপরূপার। শেষমেশ হাসি আটকাতে না পেরে উচ্চস্বরে হেসেই ফেলল। ওর কথা শুনে বিষম পর্যন্ত লেগেছিল অরণ্যর, তারপরেই গায়ে জ্বালা ধরানো কথাটা বলল সে। পারফেক্ট। কি পারফেক্ট? আপনার অরুচির কারণ, তাই না? নিয়মিত মেডিসিন খাবেন আর হাইজিন মেইনটেইন করবেন ভাই। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে অপরূপা। জি না, আপনার হাসিটা পারফেক্ট মিলেছে। কাঁধ ঝাঁকিয়ে কথাটা বলে মনোযোগ দিল অরেঞ্জ জুসের গ্লাসে। এই গ্লাস খালি না করা পর্যন্ত ওর মা ওকে ডাইনিং টেবিল ছেড়ে উঠতে দিবে না, সেটা তো ভালোমতো জানে। মানে? দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে অপরূপা। মানে করছেন কেন? আপনি না ডক্টর? আপনার আইকিউ এত কম কেন? নাকি অন্য উপায়ে? বাক্যটা শেষ না করল না অরণ্য। সোজাসুজি বলুন নব্য নির্বাচিত বাপ্পারাজ। আমার আইকিউ কম নাকি আপনার সেন্স অফ হিউমার মাটিতে গড়াগড়ি খাচ্ছে? চিবিয়ে চিবিয়ে বলে অপরূপা। ছোট করে একটা শ্বাস ফেলল অরণ্য। একচোট ঝগড়ার প্রস্তুতি ছিল এটা অবশ্যই। ঠাকুরমার ঝুলি পড়েছেন? পড়েছি। রচয়িতাকে? কেন আপনি জানেন না? তার মানে আপনার জানা নেই তাই তো? আমি তো জানি। মেডিকেলের প্রশ্ন ইদানিং। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তাহলে বলুন আপনার হাসিটা ঠিক কার মতো? আই ক্যান গিভ ইউ হিন্টস। ওই বাঁশবাগানের উঁচু গাছে থাকতো আর কারণ ছাড়াই খ্যাক করে হাসত? শাকচুন্নির কথা বলছেন? সরল মনে কথাটা বলেই থামল অপরূপা। মানে ওকে ইনিয়ে বিনিয়ে আবার শাকচুন্নি বলল পিশাচটা। বাহ, এই না হলে স্বজাতি প্রীতি। চিনতে ভুল হয় না একদমই। বাঁকা হেসে কথাটা বলতে দেরি সেখান থেকে কেটে পড়তে দেরি হয়নি। এই মাথা পাগলকে খেপিয়ে দেয়ার পর তার সামনে থাকা মোটেও সমীচীন নয়। বলা যায় না অরণ্যর ঘাড়টাও মটকে দিতে পারে। আর আপনি একটা পিশাচ। না মানে পিশাচ। আগে পিশাচ বলতে শিখুন মাথা পাগল শাকচুন্নি। সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় চেঁচিয়ে বলল অরণ্য। আমাকে শাকচুন্নি বলা? আমাকে? দেখলে ফুফু, দেখলে? তোমার লাদা বাচ্চাটা আমাকে কিভাবে অপমান করে গেল। শাকচুন্নি যেদিন তোমার ঘাড় মটকে গাছের কোটরে আটকে রাখবে, আকাশে উঠিয়ে চোখের ইশারায় নাচাবে না, সেদিন বুঝবে অপরূপা কি জিনিস বাংলার বাপ্পারাজ। ছেলে মেয়েদের খুনসুটি মিষ্টি ঝগড়াঝাটি দেখে প্রশান্তি অনুভব করেন ফারহানা বেগম। জনম দুঃখী ছেলেটার জীবন রাঙাতে অপরূপা সত্যিকারের আলোর দিশারি হিসেবে আসবে তিনি নিশ্চিত। অভিজ্ঞতায় তিনি নিজেকে জ্ঞানী হিসেবে মানেন। আগুন এবং মোমের মাঝে টুকরো টুকরো খুনসুটিগুলো যে প্রেমে গড়াবে তা তিনি জানেন। আর জানেন বলেই এত বছরে সঞ্চিত অভিজ্ঞতায় তিনি মোম গলানোর জন্য আগুনকে উস্কে দিবেন। এতে যদি আগুন জ্বলে তো ভালো। নয়তো তিনি তো আছেন বারুদ সমেত। নাস্তার পর এক কাপ করা কফির অভ্যাস ওর সেই কলেজ জীবন থেকে। ফুফুকে বিরক্ত না করে নিজেই গেল কিচেন রুমে। নিজ মনে চুলোয় পানি ফুটতে দিয়ে অপেক্ষায় ছিল ও। তক্ষুনি চোখ গেল কিচেন কেবিনেটে রাখা চকলেট কুকিজের দিকে। অরণ্যও এলো এক কাপ কফি বানাবে বলে। কিচেনের দরজা থেকেই চোখ গেল কিছু অপ্রীতিকর দৃশ্যের। পায়ের পাতায় ভর দিয়ে দুহাত উপরে উঠিয়ে কিছু একটা নিয়ে নাড়াচাড়া করতে থাকা অপরূপার টি-শার্ট উঠে আছে অনেকাংশেই। নির্মেদ মসৃণ উদ্রের খাজে চোখ আটকালো সহজেই। গভীর উপত্যকায় যেন লুকোনো হাজার বছরের রহস্য। নিজেকে সংযতও করল অরণ্য। নামিয়ে নিল চোখ। মেয়ে মানুষ মানেই আতঙ্ক। আনাতোলিয়া রাজ্যের নেপসেহির শহরে সন্ধ্যা গড়িয়ে রাতের নিস্তব্ধতায় মুড়েছে গোটা শহর। তাপমাত্রার স্কেলে আজকের আবহাওয়ায় তুলনামূলকভাবে ঠান্ডার পরিমাণ অন্যান্য দিনের তুলনায় বেশ কম। হয়তো কোন এক গোপন সূত্র ধরে বুঝতে পেরেছিল অন্বেষা প্রাণ নাতিশীতোষ্ণ অঞ্চলের এক তরুণী আজ প্রথমবারের মতো আসবে তাদের শহরে। তুরস্কের মাত্রাধিক ঠান্ডায় সে বড়ই নাজেহাল। ঠান্ডার অনভ্যস্ততা গ্রাস করেছে তাকে প্রতিনিয়ত। তাই তো তাকে স্বাগত জানাতে একটু ঠান্ডাটা কমিয়েছে প্রকৃতি। তবে মৃদুমন্দ হাওয়া গোটা অঞ্চলে প্রবাহমান। ভারী ডেনিম জ্যাকেটটা কখনোই খুলে রেখেছিল আদনান। দীর্ঘদেহী পেটানো শরীরটাই ছাই রঙা টি-শার্ট আটোসাটো হয়ে আটকে আছে। বাদামি বেল্টের আমসফিট ঘড়ির বর্ষর ডায়ালে জলজল করা জানান দেয়া সময় অনুযায়ী 10-এর ঘর পেরিয়েছে অনেক আগে। ঘাড় ছেড়ে অনেকটা নিচে নেমে আসা চুলগুলোকে বাইরে বেরোনোর আগে খুলে দিয়েছেল প্রাণ। হাওয়ায় উড়ছে তীর তীর করে। নিজের প্রাণপাখিকে পাজাকোলে নিয়ে একনাগাড়ে হেঁটে কোথায় যাচ্ছে তা অজানাই প্রাণের নিকট।
নারিকায়ার তুলতুলে কোমরের বাঁকে সেটে থাকা হাতে উষ্ণ স্পর্শ দিতে ভুলছে ও সে। ঠোঁটের কোণের পরিপূর্ণতার ছাপ। তবে আদনানের দুষ্টুমি ভরা চাহনি ঠোঁটের কোণের হাসিটা অগোচরেই রয়ে গেল প্রাণের। কেননা ওর চোখ দুটো বাঁধা কালো কাপড়ে। তখন আয়নার সামনে দাঁড়িয়ে আসন্ন মুহূর্তের কথা ভেবে লাজে রাঙা হচ্ছিল ও। এরপর আদনান এসে আবার ওকে বেলেহাজ আদরে দিশেহারা করে চোখের উপর বেঁধে দিয়েছে কালো পট্টি। বিচলিত শোনা যায় প্রাণকে। তবে আদনান নির্বিকার। কি করছো আদনান? আমি কিছুই দেখতে পাই না। চোখ খুলো। দুহাতে টেনে সরাতে চায় চোখে বাঁধা কাপড়ের আস্তরণ। প্রাণ পাখি। চোখ খুলবে না, নয়তো হাত দুটো বেঁধে দিব কিন্তু। ফিচেল গলার হুমকি শুনে দমে গেল প্রাণ। ইঁদুরটা সত্যিই হাত বেঁধে ফেলতে পারে বলা যায় না। কোথায় নিয়ে যাচ্ছ? মেঘের আড়ালে। ফিসফিসিয়ে কথাটা বলেই পাজাকোলে উঠিয়ে নিল প্রাণের ছোট্ট শরীরটা। চারিদিকে সুউচ্চ পাথুরে ভূখণ্ড অমসৃণ উপত্যকায় দাঁড়ানো এক ধরনের বিশাল বেলুন। কাগজে কলমে এটাকে বলে হট এয়ার বালুন। বিশালাকৃতির একটি বেলুনের মাঝখানে দাউ দাউ করে জ্বলতে থাকে অগ্নিশিখা। এটাকে বর্ষর একটা ফানুসও বলা যেতে পারে। নীল রঙা বিশাল বেলুনের নিচে ঝুলছে একটা ঝুড়ি। দুজন মানুষের জন্য জায়গা যথেষ্ট। কোল থেকে নামিয়ে প্রাণের চোখের পট্টি খুলে দেয় আদনান। বেশ খানিকক্ষণ চোখ বাঁধা থাকায় প্রথমে চোখে কিছু সময় ঝাপসা দেখলেও ধীরে ধীরে দৃশ্যটা পরিষ্কার হলো প্রাণের নিকট। প্রাণের আঙুলের ভাঁজে নিজের আঙুল শক্ত করে ধরে আদনান। ঠোঁটের পরশ দিতেও দেরি করে না হাতের উল্টো পিঠে। প্রাণ, হু, চলো আজ একটু আকাশ ছুঁই প্রাণ। সমস্ত দ্বিধা সংশয় ভয়কে ভাগাভাগি করে। আমার হাতে তোমার হাত রেখে। একদম ভয় পাবে না কিন্তু। তুমি আছো তো। ভয় পাবো কেন? আদনানের একটা বাহুতে মাথা রাখে প্রাণ। আচ্ছা, ও কি স্বপ্ন দেখছে? বাস্তব এত সুন্দর হলো কবে থেকে? এক্ষুনি ফিরোজা বেগমের কটু কথায় ওর ঘুম ভেঙে যাবে? রাতের তারা খচিত আকাশের নির্জনতায় স্বপ্নপুরুষের আদরমাখা স্পর্শ সবটাই তো প্রাণের আকৈশোর লালিত স্বপ্ন। কি যে হলো প্রাণের! উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হয় আদনানের। যেন ঢুকে যেতে চায় ওর বুকের গহীনে। তবে শুধু আলিঙ্গনে সীমাবদ্ধ রইল না, প্রাণ ভালোলাগার আবেশে ভেসে স্পর্শটা গড়ালো প্রেমিক পুরুষের ওষ্ঠে। সমস্ত লজ্জা শর্মের মাথা খেয়ে স্বল্প সময় স্থায়িত্বের স্পর্শে পোষালো না আদনানের। বরং প্রাণকে তার অধরের আগ্রাসনে চুমুটা ফিরিয়ে দিল আরও প্রবলভাবে। আদনানের আচমকা আগ্রাসী স্পর্শে উল্টে পড়ার জোগাড় হলো প্রাণের। কোমরের কাজটা আরও দৃঢ় হাতে আঁকড়ে সামলে নিল আদনান অনায়াসে। খানিকক্ষণ পর প্রাণকে ছাড়তেই ফিচেল গলার বলল, ইয়াম্মি, আই কুড গেট ইউজড টু ইট। অসভ্য। কাপাদোকিয়ার অমসৃণ পাথুরে উপত্যকার ভূমি থেকে ক্রমেই উপরের দিকে উঠতে থাকা একটি নীল রঙের হট এয়ার বেলুন। আগুনের জ্বলন্ত শিখায় বাতাসের গতির সঙ্গে তাল মিলিয়ে উঠতে থাকা বেলুনটাই দীর্ঘদেহী এক সুদর্শন পুরুষের বুকে মাথা রেখে নিস্তব্ধ রাতের পরিবেশ দেখছিল প্রাণ। তার দীর্ঘদিনের ভালোবাসার মানুষ। বহু বছর আগে যশোর কাজী নজরুল ইসলাম স্কুল এন্ড কলেজের গেটে ঝুম বৃষ্টিতে দেখা পেয়েছিল। মাঝখানে কেটে গিয়েছে 9টা বছর। 3 বছর ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখে সে নিরুদ্দেশ হয়েছিল। তবে বাধা বিপত্তি ছাপিয়ে তারা একত্রিত। হাওয়ায় ভেসে ওদের বেলুন যতই উপরে উঠছে অজানা আঙ্গঙ্কাই শুকিয়ে যাচ্ছে প্রাণের গলা, বুকের ধুকপুকানিও বাড়ছে ক্রমেই। সুউচ্চ পাহাড়গুলা একদম হাতের নাগালে। চাঁদের আলোর ছটায় মোটামুটি সবকিছু পরিষ্কার থাকায় মাটির সংস্পর্শ থেকে ওরা ঠিক কতটা দূরে সহজেই অনুমান করতে পারে প্রাণ। দুজনেই চুপচাপ একে অপরকে অনুভবে ব্যস্ত তারা। কিছু কিছু সময় নীরবতার পরিভাষায় অনেক অজানা কথারা ফিসফিসিয়ে সবটা বলে যায়। জাহির করার প্রয়োজন পড়ে না। এক অন্যের বাহুডোরে সুস্পষ্ট শরীরী সোঘ্রাণে বিভোর থাকাটাও এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভালোবাসা শুধুমাত্র আত্মিক ব্যাপার নয়। সেখানে শরীর এবং মন দুটোই উপস্থিত। কারণ আত্মার বসবাস তো শরীরেই। আত্মার সম্পর্ক সংযোজিত হয় শরীরী চাওয়ায় কিংবা ছোঁয়ায়। আদনান, গান শোনাও না একটা স্কুলের মতো। প্রাণপাখির ছোটখাটো আবদার ফেলতে পারে না আদনান। ও যেন তৈরিই ছিল। গভীর হাসকি স্বরে সুরের আবহে ভাসল কাপাদোকিয়া উপত্যকা। তুমি না ডাকলে আসবো না। কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়? নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল। গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি। তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি। তুমি না বাসলেও আমি বাসি। আমি গোপনে ভালোবেসেছি। বাড়ি ফেরা পিছিয়েছি। তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো। এসে বুকে মাথা রেখো। বুলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল। গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি। তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি। তুমি না বাসলেও আমি বাসি।
আদনানের গানের সুরে হারিয়ে কখন যে প্রাণের চোখ ভিজে উঠেছে খেয়ালই করেনিও। অনেক কষ্টে গলার কাছটাই বিঁধে থাকা কান্নাটা গিলে নিয়ে ধীর গলায় শোনা যায় প্রাণের স্বীকারোক্তি। ভালোবাসি। নিজ অর্ধাঙ্গিনীর মুখ নিঃসৃত ভালোবাসি শব্দটা শুনেই হয়তো এতক্ষণের সংযমের বাঁধে ফাটল দেখা দিল আদনানের। প্রাণের ছোট্ট শরীরটাই নিজের সমস্ত ভারটা ছেড়ে শুষে নিল গড়িয়ে পড়া অশ্রুবিন্দু। আই লাভ ইউ মাই লাইফ। মোর দ্যান ইউ। জি না বিলেতি ইঁদুর। আমি তোমাকে বেশি ভালোবাসি। কপালে উষ্ণ স্পর্শ দিয়ে কথাটার সত্যতা স্বীকার করে আদনান। এত ভালোবাসা তাহলে কাছে আসতে দাও। কাছেই তো আছো। লাজুক গলায় বলে প্রাণ। উহু। আরো কাছে। যতটা কাছে এলে দুজনের মধ্যে কোনো দূরত্ব থাকে না ততটা কাছে আসতে দাও প্রাণ। মাথায় সারাদিন অসভ্যতা করার ধান্দা তোমার ধান্দাবাজ ইঁদুর। ধরলাম না ছুঁইলাম না গভীর সমুদ্রে হারালাম ও না তাও আমি অসভ্য। একজন ভীষণ সভ্য ভার্জিন পুরুষকে অপবাদ দিতে এইখানে এই বুক কাঁপে না। তুমি ভার্জিন? অবশ্যই। আদনান মুনতাসির ডেনিজ বেডপার্টনার রিপিট করে না। কথাটা আমি এখনো ভুলিনি। তবে আমাকে দেখলেই ডায়লগবাজি শুরু করতে কেন? আমি তো আগে থেকেই জানি। বেডপার্টনার জুটলে তো রিপিট করবা তুমি। প্রাণের রিংরিংয়ে মিষ্টি হাসিটা প্রতিধ্বনিত হলো গোটা উপত্যকার। সেই সঙ্গে ধাক্কা দিল আদনানের বক্ষপিঞ্জরে। বাট ফ্রম নাও অন আদনান মুনতাসির ডেনিজ উইল রিপিট হিজ বেডপার্টনার। এভরি মর্নিং এভরি নাইট এন্ড মোস্ট প্রবাবলি এভরি সেকেন্ড। গাঢ় হাস্কি স্বরে প্রাণের গ্রীবাদেশে অধরের ঝড় বইয়ে দিয়ে শোকতপ্তি করে আদনান। ক্রমেই অবাধ্য হয়ে উঠা আদনানের বেপরোয়া আদরে দিশেহারা হলো প্রাণ। আসন্ন মুহূর্তের কথা ভেবেই আরো কুণ্ঠিত হল। ততক্ষণে পাতলা শিফন শাড়িটার হদিস মেলা দেয়। প্লিজ আদনান এভাবে নয়। অস্থির আদনান প্রথমে না বুঝলেও পরে অবশ্য বুঝল প্রাণের আপত্তির কারণ। আশেপাশে কেউ নেই প্রাণ পাখি। না থাকুক। ঠিক আছে। তোমার আদেশ পালনে আদনান মুনতাসির সদা নিবেদিত। ধীরে ধীরে মাটিতে নেমে এলো নীল রঙা এয়ার বেলুন। ততক্ষণে শাড়িটা আবারও পেঁচিয়ে নিয়েছে নিজের গায়ে প্রাণ। লজ্জায় চোখে চোখ মেলায় না প্রাণ। আবারও কোলে তুলে নিল প্রাণকে। মিসেস প্রাণপাখি মুনতাসির এভাবে লজ্জায় লাল হতে থাকলে তো বিপদ। আমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছি। রুমে পৌঁছানো অবধি নিজেকে একটু সামলে রাখো না প্রাণ। এরপর রাতের শেষ প্রহরে বিলাসবহুল হোটেল রুমে নেমে আসা হিম ঠান্ডায় বহুদিনের পিপাসিত দুজনের মাঝে মিটে গিয়েছিল সমস্ত দূরত্ব। চূড়ান্ত ভালোবাসায় আগ্রাসী হয়ে উঠে আদনানকে আচমকা থামতে দেখে হতবিহ্বল হয় প্রাণ। আদিমতম তাড়নায় উন্মাদ আদনান মুনতাসির তার গাঢ় হাস্কি স্বরে ফিসফিসায়। আম নট গনা হার্ট ইউ প্রাণ। দিস ইজ ফর দ্য লাস্ট টাইম। নাও হোল্ড মি টাইট প্রাণ পাখি। ব্যাস প্রাণকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আঁকড়ে ধরে প্রেয়সীর পেলব অধর। নারী দেহের সান্নিধ্যে পুরুষালী সত্তার আগ্রাসী স্পর্শে ভালোবাসার এক নতুন দ্বার উন্মোচিত হয়েছিল অন্বেষা প্রাণের মেয়েলি সত্তায়। রাত যতটা গভীর হতে থাকে ততটাই বাড়তে থাকে কাছে আসার পরিমাণ। আদনানের আদিম উন্মাদনার আগুনে ঝলসে যায় প্রাণ। তখনই শোনা যায় প্রাণের ক্ষীণ কণ্ঠস্বর। সেইমলেস। অলওয়েজ ফর ইউ প্রাণ পাখি। আনাতোলিয়া রাজ্যের নেপশিহরের ব্যস্ততা শুরু হয় সূর্যোদয়েরও পূর্বে। ভোরের কুয়াশার চাদর ভেদ করে শত শত রং বেরঙের এয়ার বেলুন উড়াল দেয় আকাশপথে। উপত্যকার পাহাড়ের কোল ঘেঁষে সূর্যমামার উদয়নে সৃষ্টি হয় এক মনোরম পরিবেশে এবং সেই পরিবেশের মাঝে হারাতেই যান্ত্রিকতার কোলাহল ভুলে মানুষ ছুটে যায় সেখানে। প্রকৃতির সঙ্গে সভ্যতার মিলনমেলা বসে গোটা উপত্যকায়। বহুতল ভবনের সর্বোচ্চ উচ্চতর একটি হোটেল রুমের বারান্দায় দাঁড়ানো যুবকের ঘাড় ছেড়ে নেমে চুলগুলো অনেকটা এলোমেলো। পরনে একটা পাতলা কালো শার্ট যার প্রতিটা বাটনই খোলা প্যান্টও নেমে এসেছে বিপদসীমার কাছাকাছি। তবে সে নির্বিকার। ভোরের হিমেল হাওয়ার শার্টটাও উড়ছে। নিয়মিত শরীর চর্চায় পেটানো বাইসেপসে কয়েক জায়গা থেকে উকিঝুঁকি দিচ্ছে মেয়েলি নখের আঁচড়। প্রাণপাখি যখন তাকে আঘাত করেছিল উষ্ণিস মুহূর্তটা মানস্পটে ভেসে উঠতেই সামান্য হাসল সে। গতরাতটা ছিল তার জীবনের সবচেয়ে সুন্দরতম রাত। পরিপূর্ণতাই মোড়া সে হাসিতে কপটতার লেশমাত্র নেই। দৃষ্টি রয়েছে দূরের উপত্যকায়। ডান হাতের ধরা করা কালো কফিতে ছোট্ট একটা চুমুক দিয়ে বারান্দায় রেলিংয়ে রাখল সাদা মগটা। হোটেল রুমের বারান্দাটা সুবিশাল। একপাশে বর্ষর একটা সুইমিং পুলও আছে। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নেয় বিছানায় গড়াগড়ি খেতে থাকা নিজের অর্ধাঙ্গিনীকে। রীতিমতো যুদ্ধ করে ঘুমের মধ্যে প্রাণ। তীক্ষ্ণ নজরে প্রাণের গভীর ঘুমের সত্যতা নিশ্চিত হয়ে মোবাইলটা কানে চাপল আদনান মুনতাসির। ওপাশে বেজে চলা ডায়ালটোনের সময় যত বাড়ছে কপাল কুঁচকে যাচ্ছে ওর ততই। বেজে একসময় কেটেও গেল কলটা। অন্য একটা নাম্বারে ডায়াল করতেই রিসিভ হলো কলটা এবারে।
দাঁতে দাঁত চেপে গালি দেয়ার জন্য মুখ খোলার আগেই ওপাশ থেকে এলো উচ্ছ্বসিত স্বর। চিফ, হ্যাপি হানিমুন। সরব, গম্ভীর কণ্ঠ আদনানের। জি চিফ। আদনানের গম্ভীর কণ্ঠে চুপসে গেল সরব। আমি ইস্তাম্বুলের বাইরে এসেছি তুমি কিভাবে জানলে? আসিফ ভাই আমাকে জানিয়েছেন চিফ। চমকানো ভাব সামলে বলে সরব। অরণ্য এখনো পৃথিবীতে বেঁচে আছে কেন সরব? আমি এবার বাংলাদেশে এলে না ওই বাস্টার্ডটা বাঁচবে আর না তোমরা। সামান্য একটা মানুষ মারতে এত সময় লাগছে কেন তোমাদের? জাস্ট কি লহিম সরব। চিফ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। কিন্তু অরণ্য জুহাইয়ের ভীষণ চতুর। গতদিন যারা উনাকে মারতে গিয়েছিল সবাইকেই উনি মেরে ফেলেছেন চিফ। আই ডোন্ট কেয়ার। প্রয়োজনে আরও লোক নিয়ে যাও। গুলি করো, অ্যাক্সিডেন্ট করো, নয়তো আগুনে পুড়িয়ে মেরে ফেলো। জাস্ট কি ল দ্যাট ড্যাম বাস্টার্ড। তোমরা ওকে মারতে না পারলে আমাকেই আসতে হবে। আর আমি এলে তোমাদের মতো ইউজলেসগুলোকে আগে শেষ করব কি পিন মাইন। জি চিফ। আপনারা এখন কোথায় চিফ? আমতা আমতা করে প্রশ্ন করে সরব। তোমার জানতে হবে কেন? বিরক্ত হয় আদনান। আমার মেয়ে কোথায় আছে আমাকেই তো জেনে রাখতে হবে চিফ। হেসে কথাটা বলে সরব। এত বোকাবকির পরও সর্বের উচ্ছ্বসিত স্বরে তেমন সন্দেহের অবকাশ পেল না আদনান। ছোট্ট করে প্রত্যুত্তর করল। নেপসির আনাতোলিয়া। আসিফকে আমার মেসেজটা দিও। কক্সবাজারে মাল ডেলিভারি হয়েছে, খেয়াল রেখো। বলে কল কাটল আদনান। মধ্যরাতে গুলশানের অভিজাত হোটেল রুমের কামরা এগিয়ে এলো দীর্ঘদেহী এক ছায়া। মাথায় কালো ক্যাপে ঢাকা, সেই সাথে মুখ লুকিয়েছে ভয়ঙ্কর মাস্কের আড়ালে। এসে দাঁড়ালো সর্বের ঠিক পিছনে। আদনানের সঙ্গে কথোপকথনের সবটা মনোযোগ দিয়ে শুনতে থাকে সে। আদনানের সঙ্গে কথা বলে অ্যালকোহলের গ্লাসে চুমুক দিল সরব। আশেপাশের সবাই প্রায় অতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে বেহুশ। নরনারীরা মেতেছে অবাধ যৌন লীলায়। জায়গাটা থেকে দ্রুতই সরে পড়ল সরব। এসবে ও অভ্যস্ত নয়, গা ঘিনঘিন করে। কোনার দিকের বার কাউন্টারে এসে বসে মনোযোগী হলো নিজের পানীয় জলে। হঠাৎই নিজের মাথায় গরম কিছু অনুভব করল সরব। রিভলভারের নোজেল পিছু ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠল। অরণ্য জুহাইয়ের অসহায় কণ্ঠে পকেট হাতড়াল সরব। ওর রিভলভারটা বাসায় ফেলে এসেছে আজ, শুকনো ঢোক গিলেও। এয়ার কন্ডিশন চলা সত্ত্বেও কপালে ফুটে উঠে ঘামের আস্তরণ। সরব আহসান রিচমন্ড ইউনিভার্সিটি, ভার্জিনিয়া। প্রথমে লন্ডন আর এখন ইস্তাম্বুলে এক কুখ্যাত মাফিয়ার ব্যক্তিগত সহকারী। কি ঠিক বললাম তো? বাবা, আমার পুরো বায়োডেটা মুখস্থ করেছেন অরণ্য জুহাইয়ের। রুমালে ঘাম মুছে স্বাভাবিক গলায় বলে সরব। শত্রুর সহচর বলে কথা, খোঁজ তো রাখতেই হয়, সময় এলে টুটি চেপেও ধরতে হয়। রিভলভারটা আরও সেধিয়ে ধরল অরণ্য। আমার টুটি চেপে ধরার আগেই আপনার ঠ্যাঙের চিপায় ঝুলন্ত অকেজো পটল কেটে ফেলা হবে অরণ্য জুহাইয়ের। এমনিতেও ওটা কোনো কাজের না, রসিকতার ছলে কাঁধ ঝাঁকিয়ে কথাটা বলে হাসল সরব। সর্বের হাসি দেখে মুখটা মাস্কটা সরালো অরণ্য। কয়েক কদম এগিয়ে সর্বের ঘাড়টা চেপে ধরে অরণ্য কমিয়ের ভাজে। এত মুখ চলে কেন তোর? মেরে ফেলি তোকে এবার। মেরে ফেলুন সাহেব, মেরে ফেলুন। প্লিজ কিল মি, কিল মি। মেয়েদের মতো চিকন কিন্তু অশ্লীল অঙ্গভঙ্গি করে বলতে বলতেই হেসে ফেলল দুজনেই। সরবকে ছেড়ে দিয়ে অরণ্য গিয়ে বুকে জড়িয়ে নেয় ওকে। দোস্ত তুই কি আমারে সত্যিই মেরে ফেলবি? তোদের চিফ ডেনিজ আমাকে মারার প্ল্যান করেছে কেন এতবার? মেকি ভয়ার্ত স্বরে কথাটা বলল অরণ্য। তোর অকেজো পটল কাটবো প্রথমে, তারপর তোকে মারব রে শালা। চল রুমে চল, তোকে দেখাই আমার পটলের জোর। ছ্যাহ, আমার রুচি অনেক হাই। তবে অরণ্য, তোরে নিয়ে আমার সত্যিই সন্দেহ আছে বুঝলি, তুই কি আসলেই উইটা দোস্ত? কাজের কথা বল। শয়তানটা তোকে সন্দেহ করে না তো? একটু সাবধানে থাকিস দোস্ত। আমার জন্য তোর জীবন রিস্কে ফেলতে চাইনি আমি। আদনান মুনতাসির একটা জানোয়ার। ঘুণাক্ষরেও তোর আমার যোগাযোগ আছে শুনলে তোর ক্ষতি করতে দ্বিতীয়বার ভাববে না দোস্ত। নরম গলায় বলে অরণ্য। আমাকে নিয়ে এত ভাবিস না দোস্ত। শয়তানটা আমাকে এখনো সন্দেহ করেনি। তবে যেদিন করবে ওই দিন ওর শেষ দিন হবে। মাছি তাড়ানোর মতো ভঙ্গিতে বলে সরব। এখন কোথায় আছে শয়তানটা? বার তুলে বসল অরণ্য। আনাতোলিয়া। হানিমুন করছে। একটু কি কেঁপে উঠল না অরণ্যর বুক? তবে সর্বের সামনে প্রকাশ করল না নিজের অভিব্যক্তি। তুই এরকম ঠাডা পড়া রিয়েকশন দিচ্ছিস কেন দোস্ত? দেখ তোর শত্রু হানিমুন করছে। আর তুই? তোর অকেজো পটলের জোর আমাকে দেখাতে চাইছিস? ছি, থামো। সারাক্ষণ অশ্লীল কথা বলিস কেন? তুই যে তুর্কি মেয়ের পিছনে ঘুরছিস কিন্তু তোকে পাত্তা দেয় না মেয়েটা, সবই জানি আমি। তোর তো শালা মেশিনই ঠিক নেই। মেয়েটাও বুঝে গিয়েছে।
তুর্কি মেয়েরা এক একটা অ্যাটম বোম দোস্ত। দেখলেই মাথা ঘুরায় দোস্ত। তোর শত্রুটাকে শেষ করে মেয়েটাকে উঠায় আনবো আমি দেখিস। সর্বের কথায় দুজনের হেসে ফেলল এবারে। ইস্তাম্বুল যাবি কবে? তোকে মারার পর। হো হো করে হেসে বলে সরব। বুঝলাম। শয়তানটা দিবাস্বপ্নেই দেখতে থাক। সাবধানে থাকিস দোস্ত। আমি চললাম। আমাকে আপডেট দিতে ভুলিস না। দিবাস্বপ্ন দেখতে দেখতে শালার ওই দোষ না হয়ে যায়। আরও একবার কোলাকুলি করে হারিয়ে গেল ভিড়ের মধ্যে অরণ্য। সরব ওর কাছের বন্ধু সেই ছোটবেলা থেকে। অরণ্যর ব্যাপারে সবই জানে সে। তাই তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে সাহায্য করতে পিছপা হয় না সরব। আদনানের প্রতিটা পদক্ষেপের আপডেট সরবই ওকে দেয়। এজন্যই যেদিন প্রাণ কিডন্যাপ হয়েছিল সেই গোডাউনে পৌঁছাতে পেরেছিল অরণ্য। সাব্বিরকেও ফাঁসাতে পেরেছিল ওরই সহায়তায়। প্রশান্তিতে ছেয়ে আসে অরণ্যর বক্ষপট সর্বের মতো বন্ধু পেয়ে। ভোরের মৃদু মন্দ হিম হাওয়ায় কেঁপে উঠল প্রাণ। যদিও মোটা কমফোর্টারের আড়ালেই ছিল ওর শরীর, তারপরও ঠান্ডা খরসান বাতাসটা কামড় বসালো গায়ে। অতল গভীর ঘুমের মাঝেই আশপাশটা হাতড়ালো। গোটা রাত উষ্ণতা ছড়ানো দীর্ঘদেহী শরীরটার অস্তিত্ব না পেয়ে চোখ খুলল প্রাণ। দমকা হাওয়া ভোরের আলোর ছটায় কুঁচকে এলো চোখ জোর। একটু নড়েছড়ে পুনরায় কমফোর্টার গায়ে টেনে নিতে অনুভব করল গোটা শরীর জুড়ে তীব্র যন্ত্রণা। দাঁত দিয়ে ঠোঁট চেপে ব্যথা সংবরণের বৃথা করেও। তবে বিশেষ লাভ হলো না। লাল নীল মিষ্টি ব্যথাটা ছড়িয়েছে তলপেটের অনেকটা নিচ পর্যন্ত। গত রাতটা ছিল ভালোবাসার রাত। নিজের সর্বস্ব আদনানের জিম্মায় তুলে দিয়েছে প্রাণ। ঈষৎ কি হয়ে গেল প্রাণের সঙ্গে ভাবতেই শিরশিরে অনুভূতি হয় ওর। ভোলাভালা সেজে থাকা ইঁদুরটার কর্মকাণ্ডে বিস্মিত হয়েছে প্রাণ বারংবার। কমফোর্টারের আড়ালে থাকা নিজের শরীরটা দেখে আরও লজ্জায় মরি মরি করে উঠল প্রাণ। আদনানের ছাই রঙা টি শার্ট ছাড়া আর কিচ্ছু নেই, শাড়িটার অবস্থা বেহাল। খোলার তাড়াহুড়োতে 3 খণ্ডে টুকরো করেছে ওটা আদনান। প্রাণ যত বাধা দেয়ার চেষ্টা করেছে ততটাই উদ্যমী হয়েছে সে। শাড়িটা লুটোপুটি খাচ্ছে বাদামি রঙা উডেন ফ্লোরে। শাড়ি না হয় ঠিক আছে, কিন্তু বাকি জিনিসগুলো। সেইমলেস ইঁদুর, বিড়বিড়িয়ে বলল প্রাণ। তখনই এলো আদনান। বারান্দা থেকে টের পেয়েছে প্রাণের নড়াচড়া। ঝিরিঝিরি বৃষ্টির মিষ্টি সকালে বউটাকে আরও একবার কাছে পেতে ইচ্ছে করছে ওর। আদনানের উপস্থিতি আঁচ করতে পেরে কমফোর্টারের আড়ালে মুখ লুকালো প্রাণ। যেন গভীর ঘুমে তলিয়ে আছে ও। গুড মর্নিং প্রাণ পাখি। তবে ওপাশ থেকে প্রাণের কোনো সাড়া শব্দ পেল না আদনানা। অথচ ও স্পষ্ট দেখেছে প্রাণকে নড়াচড়া করতে। একটানে কমফর্টার সরাতে গেলেই চেপে ধরল অন্য পাশ থেকে প্রাণ। আচ্ছা, তাহলে ওর বউটা লজ্জায় মুখ লুকিয়েছে। লজ্জা ভাঙতে এত কিছুর পরও যদি লজ্জা পায় তবে প্রসেসটা আরেকটু বোল্ড হওয়া প্রয়োজন। বাঁকা হাসল আদনান। কমফর্টার সমেত প্রাণকে পাজাকোলে উঠিয়ে নিল প্রাণকে। ধরা পড়ে গিয়েছে বুঝে বিড়াল ছানার মতো উকি দিল ও। তুমি, আমিই তো। সকাল হতে না হতেই শুরু আবার তোমার অসভ্যতা? নামাও বলছি আমাকে। আমি ঘুমুবো। তবে আদনানের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। বরং সদ্য কাছে পাওয়া বউয়ের ঘুমো ঘুমো কণ্ঠে আরও চড়াও হলো কামনা বাসনা। চাদরের মতো করে কমফোর্টার জড়িয়ে প্রাণের চোখে চোখ রাখল আদনান। গভীর দৃষ্টি, যেন প্রাণের ভিতর অবধি পড়ে নিতে চায় সে। ততক্ষণে সূর্য উঠে গিয়েছে। দুটি ছাড়াচ্ছে উপত্যকা জুড়ে। বারান্দায় এনে কার্নিশে বসিয়ে দিতেই উপত্যকা জুড়ে পাখির মতো ভেসে বেড়ানো বেলুন ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও সূর্যের আনাগোনায় সৃষ্টি হওয়া মনোরম দৃশ্যের সাক্ষী হলো প্রাণ। এত সুন্দর। ইয়েস, ভীষণ সুন্দর। ততক্ষণে আদনান মুখ ডুবিয়েছে প্রেয়সীর উন্মুক্ত গ্রীবায়। অবাধ্য হাতের বিচরণ ঘটায় কোটিদেশের নগ্ন বাঁকে। আমি পরিবেশের কথা বলেছি। আমিও। নেশালো হাসকিস্বরে বলে আদনান। এরপরেই অধরের আগ্রাসনটা গড়ালো প্রেয়সীর পেলব অধর অবধি পুনরায়। প্রাণও বাধা দেয়ার চেষ্টা করে না আর। বরং আদনানের স্পর্শ যতটা গভীর হয় প্রাণের মেয়েলি সত্তার হাহাকার ততই বাড়তে থাকে গভীরতম স্পর্শের নিমিত্তে। প্রাণকে আরও একবার কোলে তুলে ফিরে যায় বেডরুমে। তার আগে প্রাণের অধরে নিজের অধর রেখেই ফিসফিস করে বলে, ক্যান আই হ্যাভ ইউ ওয়ান মোর টাইম প্রাণ পাখি? আই প্রমিস আই উইল বি সফট দিস টাইম। প্রমিস? নোপ। সফট রোমান্স আদনান মুনতাসিরের ডিকশনারিতে নেই প্রাণ পাখি। উপত্যকা ভেদ করে ভোরের সূর্যটা গা ঢাকা দিল মেঘের আড়ালে। ধীরে ধীরে বাড়তে থাকা বৃষ্টির গতির সঙ্গে তাল মিলিয়ে স্পষ্ট হয় মেয়েলি রিংরিঙে মিষ্টি শীতকার। নগ্ন আদিম খেলায় মগ্ন এক জোড়া কপত কপতি। আমি পারি না আর পারি না। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে রে? আমি পারি না আর পারি না। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে রে? আমি পারি না আর পারি না। আমি কেন মরি না?
দীর্ঘ সময় হাসপাতালের ডিউটি করার পর অপরূপার মাথায় ননস্টপ বেজে চলেছে গানটা। থামাথামির কোনো লক্ষণও নেই। ক্লান্ত দেহটা কোনো রকমে বাড়ি এনে সোফায় চিৎপটাং শুয়ে পড়ল ও। পরনের হলুদ কুর্তিটার ভাঁজ নষ্ট হয়েছে কখন ও নিজেও জানে না। উস্কো খুস্কো চুলে যেন শতাব্দীব্যাপী চিরুনির ছোঁয়া পায়নি। জীবনের নাম বেদনা। কি দরকার এসব ডিউটি ফিউটি করার? ওকে বানানো পাঁজরের হাড্ডিওয়ালা কই চুলোয় আছে? একবার বিয়ে হোক অপরূপা জীবনেও এসব চাকরি বাকরির নাম মুখে আনবে না। বরের টাকাই বসে বসে খাবে, ফুর্তি করবে, রান্নাবান্না করে সে অফিস থেকে এলে সেজেগুজে সারপ্রাইজ দিবে। আহা, শান্তির জীবন কবে অপরূপার হবে এরকম একটা শান্তিপূর্ণ জীবন? সোফায় গা এলিয়ে বসে মিটিমিটি হাসছিল অপরূপা। তখনই এলেন ওর মা সুমনা বেগম। মেয়ের ক্লান্ত পরিশ্রান্ত মুখশ্রীতে নজর বুলিয়ে এগোলেন রান্নাঘরের দিকে। উপরওয়ালার অশেষ রহমতে উনারা সচ্ছল, বরং সমাজের উঁচু শ্রেণীর পরিবার হিসেবে পরিচিত। অথচ মেয়েটা দিন রাত পরিশ্রম করে। ঠান্ডা পানিতে লেবুর 2 চা চামচ রস, 2 পুদিনা পাতার আর সামান্য লবণ দিয়ে বানিয়ে নিলেন মিন্ট লেমনেড। মায়ের সাড়া পেয়ে সোজা হয়ে বসল অপরূপা। কখন এলি? এই তো কিছুক্ষণ। মায়ের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে এক ঢোকে গ্লাসটা খালি করে মিষ্টি হাসল অপরূপা। আর হাসল বলেই সৃষ্টি হলো এক মোহনীয় গর্তের, ঠোঁট ছাড়িয়ে হাসলেই চট করে গালের মধ্যে ঢুকে পড়ে কিছু গালের কিছু মাংস। সুমনা মেয়েটার মিষ্টির হাসিতে তাল মিলিয়ে নিজেও হাসলেন। তুই হাসিস না কেন বলতো অপরূপা? কতদিন পর তোর টোল পড়া হাসিটা দেখলাম। মায়ের কথায় আবারও সুন্দর করে হাসল ও। আমার এই হাসিটা শুধুমাত্র আমার কাছের মানুষের জন্য বরাদ্দ মা, যারা সত্যিই আমাকে ভালোবাসে শুধু তারাই দেখতে আমার গালের টোল। বুঝলে? আমার টোল দেখতে হলে টোল দিতে হবে। টাকা নিয়ে হাসি দেখাবি? ভালোবাসা মা, ভালোবাসার টোল। বুঝো না কেন? ধুরোর, একদম বাপের মতো হয়েছিস নাট্যবাজ। থ্যাংক ইউ। মেয়ের হাস্যোজ্জ্বল চেহারা দেখে মনে পড়ে সুমনা অপরূপার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। উনারা খোঁজ খবরও নিয়েছেন। ছেলে ভালোই, সে নিজেও ডাক্তার। এখন অপরূপার সম্মতি পেলেই কথা এগোবেন। তাই তো আমতা আমতা করে সুমনা মেয়েকে জিজ্ঞেস করেই ফেললেন, অপরূপা, তোর কোনো পছন্দ টছন্দ আছে রে মা? মেয়ের মাথায় হাত বুলান সুমনা। মায়ের কথার অর্থোদ্বোর করতে বেশি সময় লাগে না অপরূপার। আমার কোনো পছন্দ নেই মা। তাহলে আমাদের পছন্দ মতো ছেলে দেখি এবার, কি বলিস? তোমাদের পছন্দই আমার পছন্দ মা। আমি রুমে গেলাম। রাতের আগে ডাকবে না, ঘুমোব। তোর ফুফুকে ডিনারে ইনভাইট করেছি, সন্ধ্যাবেলায় চলে আসবেন। তুই বিশ্রাম নিয়ে তৈরি হয়ে থাকিস কিন্তু। আচ্ছা, ফুফু এলে ডেকে দিও। কিন্তু ফুফুর সঙ্গে ওই পিশাচটা এলে ডাকবে না আমাকে। ব্যাটাকে দেখলেই আমার রাগ হয়ে যায়। নিজের কামরার দিকে এগোনোর সময় কথাটা বলে গেল অপরূপা। মেয়ের পাগলাটে আচরণে হাসলেন সুমনা। কত আদর যত্নে বড় করা মেয়েটাকে একদিন বিদায় জানাতে হবে ভেবে মোচড় দিয়ে উঠে সুমনার বুকের ভিতর। বিয়ের প্রায় 10 বছর পর জন্ম অপরূপার। কত ডাক্তার, কবিরাজ, পীর ফকির কাছে দৌড়েছেন। জানামায় বসে কেঁদেছে ঘন্টার পর ঘন্টা, শুধুমাত্র একটা সন্তান লাভের আশায়। যে যা বলেছে সেখানেই দৌড়েছেন, পানি পড়া, চাল পড়া, গাছের শিকড় বাকড়, আরও কত কিছু। অবশেষে প্রায় 10 বছর পর সুমনার কোল আলো করে এলো। শখ করে মেয়ের নাম রাখলেন অপরূপা। এখন দেখো কত বড় হয়ে গেল মেয়েটা, যেন চোখের পলকে মেয়ের বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবে ভাবতেই কেঁপে উঠেন তিনি। শাড়ির আঁচলে চোখ মুছতে থাকেন তিনি। একটা সাদা মার্সিডিজ এসে থামল নেপশিহরের বিলাসবহুল হোটেলের সামনে। গাড়ির কালো কাচের আড়ালে থাকা সুদর্শন পুরুষকে অতিমাত্রায় চিন্তিত লাগছে। কারণ নিজের প্রাণভোমরাকে হোটেল রুমে রেখেই বেরিয়েছিল আদনান। বেশ কয়েক ঘন্টা পেরিয়েছে। রাশিয়া থেকে আগত কয়েক টন অস্ত্র পাঠাতে হবে শ্রীলঙ্কা এবং মায়ানমার। অপরাধ প্রবণ এইসব দেশের আন্ডারওয়ার্ল্ডের লোকজনের কাছে আদনান ভীষণ জনপ্রিয়। আধুনিক আগ্নেয়াস্ত্রের চোরাকারবারিতে তার মতো ধূর্ত আর কেউ নেই। সকলেই মানতে বাধ্য। তাছাড়া নানাবিধ আইনি জটিলতার জাল ছিঁড়ে এসব অস্ত্রের ব্যবস্থা করা লাগে। আগে সাব্বির সামলাতো সব কিছু। আদনানের উপর এত প্রেশার আসত না। ইদানিং ব্যস্ততা বেড়েছে আদনানের। মনে মনে অরণ্যকে বিশ্রী গালি দিল আদনান। শালা মা অঙ্গের নাতির জন্য রোমাঞ্চ করতে পারি না ঠিকঠাক। মিটিংয়ের জন্য প্রাণকে কোনোভাবেই নিয়ে যেতে পারত না ও। প্রচণ্ডরকম ঠান্ডা পড়েছে বাহিরে। এতটা ঠান্ডায় অভ্যস্ত নয় প্রাণ। পুরোদিন রুমের মধ্যে হিটার চলা সত্ত্বেও কমফর্টার মুড়িয়ে বাবু সেজে বসে থাকে, ঠান্ডার কারণে রোমান্সেও বাধা দেয়। তাছাড়া আপাতত নিজের বিজনেস সম্পর্কে প্রাণকে জানাতে চায় না সে। অবশ্য প্রাণ যে জানবে না কখনো এমন চিন্তা আদনান করেও না। একসঙ্গে থাকলে তো জানতে পারবে। কিন্তু বিগত 2 ঘন্টা যাবৎ প্রাণের সঙ্গে ওর কথা হয়নি।
নিশ্চয় মহারানী রেগে আছেন। হাতে ধরে রাখা গিফট বক্সটা আরও একবার দেখে নিল আদনান। পুরোদস্তুর গরম জামা কাপড়ে প্যাকেট হয়ে আছে ও সোয়েটার সহ নেভি ব্লু উইন্ডাব্রেকার কালো চমসায় চেহারাটা ঢাকা আদনানের। গিফটটা দেখে লজ্জায় লাল হওয়া প্রাণের মুখটা কল্পনা করে আরও একবার হাসল ও। বহু বছর পর সুখপাখিরা ধরা দিয়েছে ওর জীবনে, আর হারিয়ে যেতে দিবে না কোনোভাবে। রুমে পৌঁছে আদরে সোহাগে মহারানীর রাগ ভাঙিয়ে দিবে সে। নির্দিষ্ট রুমের কাছাকাছি এসে কেমন যেন গা ছমছমে অনুভূতি হলো ওর। নিজের আশেপাশে শত্রুর আনাগোনা হলে ভিতরের ষষ্ঠ ইন্দ্রিয়ের ইঙ্গিতে সজাগ হয় ওর শিকারী সত্তা। কিন্তু হোটেল রুমে এসে এই অনুভূতির কারণ কি? কাঁপন উঠে ওর বুক পাজরে। কয়েকবার নক করেও প্রাণের সাড়া শব্দ পেল না আদনান। তখনই মনে পড়ে বিগত দিনের ঘটনা। প্রাণের জন্য একটা স্পেশাল রিং অর্ডার করেছিল আদনান। পিয়ার শেইপড ডায়মন্ড রিং, এবং পার্সেল নেয়ার জন্য কিছু সময়ের জন্য বেরোতে হয়েছিল। ফিরে এসে পেয়েছিল তুমুল ঝটকা। রুমে ঢুকে উপলব্ধি করতে পারে অন্ধকার কামরায় বিছানায় কেউ একজন বসে আছে। অন্ধকার হলেও বাইরে থেকে আসা আলোয় স্পষ্টত নজরে এলো প্রাণ আবেদনময়ী ভঙ্গি বসে আছে। কিছুটা পেছনে হেলে পায়ের উপর পা তুলে ব্যাপারটা বুঝে কামরার স্বল্প আলোর নীল রঙা লাইটটা জ্বেলে দিল ও। শাড়ির অবস্থা যাচ্ছে তাই, যদিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রাণ নিজেকে স্বাভাবিক রাখার, অথচ লজ্জায় বুঁদ হয়ে আছে ও। কি ব্যাপার প্রাণপাখি? ডিড ইউ মিস মি? অনেক বেশি। সবচেয়ে বেশি মিস করেছি তোমার। আমার? উৎসুক শোনা যায় আদনানের গলা। শাড়ির ফাঁক গলে বেরিয়ে আসা বাঁকানো কোমর, প্রায় উন্মুক্ত নারী দেহের গভীর খাজ, সবটা যেন দৃশ্যমান হয় সেভাবেই এলো আদনানের কাছাকাছি। ওর দুপায়ের পাতায় ভর দিয়ে সমান উচ্চতায় আসার চেষ্টা বুঝে কোমরটা জড়িয়ে শূন্যে নিজের মুখোমুখি করল আদনান। এরপর ফিসফিসিয়ে আদনানের কানে যা বলল তাতেই রীতিমতো মাথা চক্কর দিয়ে উঠে ওর। ব্যাপারটা যদি পুরুষত্বের হয়, আমি সব সময় তৈরি। জাস্ট কাম টু মি প্রাণ পাখি, আই অ্যাম অলওয়েজ রেডি। ফিচেল গলার বলল ও। প্রাণকে ছেড়ে দিয়ে হাঁটু গেড়ে ওর সামনে বসল আদনান। রিংয়ের বক্স থেকে বের করতেই নীলচে আলোয় জলজল করে উঠল আংটিটা। প্রাণের বাম হাতের অনামিকায় নিজের নামের রিংটা পরিয়ে হাতের কর্পুটে উষ্ণ একটা চুমু খেল আদনান। আই লাভ ইউ মিসেস প্রাণপাখি মুনতাসির ডেনিজ। ইউ আর মাই ওয়াইফ, মাই লাইফ, মাই ওয়ার্ল্ড। আমাদের ভালো থাকার দিন ফিরে এসেছে প্রাণ। দুনিয়ার বুকে আমরা আর যেন কখনো আলাদা না হই। মরণ এলেও যেন প্রথমে আমার আসে প্রাণ। আমি তোমাকে মরতে দেখতে পারবো না। ভালো সময়ে মরার কথা বলতে নেই মি। ইঁদুর মুনতাসির ডেনিজ। আদনানের বুকে একটা কিল দিয়ে কথাটা বলল প্রাণ, কিন্তু ওর চোখও ছলছল করছে। মনে মনে স্বগতোক্তি করে প্রাণ, আমরা যেন একসঙ্গে মারা যাই আদনান। তোমাকে ছাড়া আমিও বাঁচতে পারবো না। তুমি ছাড়া অন্য কেউ আমাকে ইঁদুর বললে এতদিন জমের বাড়ি দেখত প্রাণ। কিন্তু তোমার মুখ থেকে ইঁদুর শুনতেও মিষ্টি লাগে। বিরক্তিকর শ্বাস ফেলে কথাটা বলল আদনান। কারণ আমি মিষ্টি। ইয়েস এন্ড ইটস টাইম টু ইট সুইট। তারপরই আবারও ভালোবাসা বাসির মুহূর্তে রঙিন হলো সময়টা। ফ্ল্যাশব্যাকের মতো ঘটনাটা নাড়া দিতেই হেসে ফেলল আদনান। তবে বুকের কাঁপনকে কোনোভাবেই নজর আন্দাজ করতে পারছে না ও। আজও সেই নিস্তব্ধতা কায়েম হয়ে আছে গোটা কামরা জুড়ে। পাঞ্চ কার্ড দিয়ে রুমের লক খুলে অন্ধকারে তলিয়ে থাকতে দেখে আরও একবার নতুন সারপ্রাইজ পাবে ভাবতেই বাক বাকুম করে উঠে আদনানের ভিতরটা। নিকষ কালো অন্ধকারে ওর কালো জুতোয় কিছু একটা বাঁধল শিকারীর ধূর্ত মনের অশনি সংকেতে। কামরার লাইট জ্বালাতেই কলিজা খামচে উঠল আদনানের। এলোমেলো কামরার অবস্থা ধস্তাধস্তির লক্ষণ সুস্পষ্টভাবে ফুটে আছে। কিছুটা এগিয়ে বিছানার নিচে পড়ে থাকতে দেখল আদনানের দেয়া রিংটা। রতে মাখামাখি অবস্থা। অস্ফুটস্বরে ডাকল আদনান, প্রাণ। কাঁচা পদক্ষেপে এদিক ওদিক খোঁজাখুঁজি করে পেল একটা চিরকুট। ইংরেজি অক্ষরে গোটা গোটা করে লেখা, অ্যান আই ফর এন আই চিফ ডেনিজ। এন আই ফর এন আই চিফ ডেনিজ। তখনই বেজে উঠে আদনানের সেলফোন। কয়েকবার বেজে কেটে গেলেও কি মনে করে যেন কলটা রিসিভ করল আদনান। ওপাশ থেকে ভেসে এলো আসিফের উত্তেজিত গলা, চিফ সাব্বির স্যার ইজ মিসিং ফ্রম হসপিটাল। কলটা কেটে বিছানায় বসল আদনান। দুই চোখ ধারণ করেছে লাল বর্ণ। টলটলে পানির লাল চোখে ফুটে উঠা ভয়ঙ্কর হিংস্রতা দেখলে যেকোনো সাধারণ মানুষের কলিজা কেঁপে উঠবে। রত মাখা রিংটা বুকের কাছটাই ধরে রাখে ও। আদনান মুনতাসির ডেনিজ হারতে শিখেনি। সে হারবেও না অরণ্য জুহাইয়ের। ডেনিজ। হাঁটুতে মুখ গুজে বসা এক তরুণী। ফোপানোর আওয়াজ ভেসে আসছে থেমে থেমে। লম্বা চুল এলোমেলো হয়ে অমসৃণ নোংরা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তরুণীর ঠিক সম্মুখে পড়ে আছে এক যুবকের নিথর দেহ। রতাত শরীরকে করা হয়েছে কয়েক টুকরো। বিশেষ করে যুবকের হাত দুটোকে ধারালো অঞ্জর দিয়ে এক প্রকার থেতলে দেয়া হয়েছে।
আঙুলগুলোও রক্ষা পায়নি। একই অবস্থা পুরুগের। ক্ষতস্থান হতে ফিকনি দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। আলপনার ন্যায় এঁকেবেঁকে তরুণীর পায়ের কাছেও চলে যায় সে ধারা। তবে তরুণী নির্বিকার। হাতের মুঠোয় শক্তপোক্তভাবে ধরা ধারালো অঞ্জর, যেটা সে কিছুক্ষণ পূর্বে চালিয়েছে যুবকের বুক হতে গোটা দেহে। পরিতাপ বা অনুশোচনার লেশমাত্র নেই তার মাঝে। বরং ঝটপট উঠে দাঁড়ালো সে, আলো আধারি খেলা করা কামরার এক কোণ থেকে নিয়ে এলো সাদা গ্যালন। বোঝাই যাচ্ছে কোনো একটা তরলে তা পূর্ণ। অস্ফুটস্বরে বিড়বিড়িয়ে গ্যালনের মুখ খুলে ঢেলে দিল দেহটার উপর। রক্তের বোটকা গন্ধ, পেটের নাড়ি ভুঁড়ি গলে বেরিয়ে আসা চর্বি এবং গ্যালনের তরলে ঝলসে যাওয়া মাংস থেকে অপ্রীতিকর গন্ধে জ্ঞান হারিয়ে মৃতদেহের পাশেই লুটিয়ে পড়ে সে। প্রথম খণ্ডের পরিসমাপ্তি।